হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারের নাম হচ্ছে গুণগত রসায়ন। এটা হচ্ছে তোমাদের এইচএসসি এইচএসসির কেমিস্ট্রির কেমিস্ট্রির ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায়, মানে ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার তাই না? তাইলে আমরা হচ্ছে আসো শুরু করা যাক। আচ্ছা, এখানে সর্বপ্রথমে দেওয়া আছে যে চ্যাপ্টার না, মানে এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো। দেখো, সর্বপ্রথম আমরা কি পড়বো? সর্বপ্রথম আমরা পড়বো হচ্ছে পরমাণুর পরিচিতি ও মূল কণিকা। তার মানে পরমাণু হচ্ছে কিভাবে গঠিত, বা পরমাণুর ভিতরে কি কি আছে, পরমাণুর ধারণা কই থেকে পেলাম, এগুলো সেখানে আলোচনা করবো। তারপর রাদারফোর্ডের পরমাণু মডেল। এই পরমাণু সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় মডেল দিয়েছেন, তার মধ্যে রাদারফোর্ড, তারপরে বোর, এরা হচ্ছে উল্লেখযোগ্য বিজ্ঞানী। এদের দুইজনের মডেল সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো। তার মানে আমরা এই প্রত্যেকটা এক একটা টপিক এক একটা ক্লাসে পড়বো। তার মানে এখানে যতগুলো টপিক আছে ততটা ক্লাস লাগতে পারে, একটা দুইটা কম বা বেশি লাগতে পারে। তোমার তাহলে রাদারফোর্ড পরমাণু মডেল পড়বো, তারপরে বোর পরমাণু মডেল পড়বো, তারপরে পড়বো হচ্ছে নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের বেগ, ব্যাসার্ধ, শক্তি, মানে নির্দিষ্ট একটা শক্তি স্তরে ইলেকট্রনের বেগ কেমন হবে, তারপরে হচ্ছে ব্যাসার্ধ কেমন হবে, তারপরে শক্তি কেমন হবে সেটা ব্যাপার। তারপরের ক্লাসে আমরা কি পড়বো? ডি ব্রগলি সমীকরণ। তারপরের ক্লাসে পড়বো আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত জিনিসপত্র। তারপরের ক্লাসে আমরা কি পড়বো? তারপরে পড়বো আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তারপরে তড়িৎচুম্বকীয় বর্ণালী সম্পর্কে বিভিন্ন জিনিস করব। তারপরে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী এবং রিডবার্গ সমীকরণ সম্পর্কিত জিনিসগুলো। তারপর বর্ণালীর আসলে বাস্তবিক প্রয়োগ কোথায় সেটা দেখব। তারপর এইটুক গেল এই চ্যাপ্টারের একটা পার্ট। এই এই পর্যন্ত হচ্ছে একটা পার্ট, ফার্স্ট পার্ট। তারপরে শুরু হয় সেকেন্ড পার্ট। মানে এই চ্যাপ্টারটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। এখানে পরমাণুর মডেল, তারপরে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, এইসব নিয়ে এই এতটুকু পর্যন্ত আলোচনা করা হয়। তারপরে দ্রব, দ্রাবক, দ্রাব্যতা এইসব নিয়ে আলোচনা করা হয়। এখান থেকে হচ্ছে তোমার এই চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট শুরু। এখানে প্রথমে কি আমরা জানবো যে দ্রব্য জিনিসটা কি, দ্রাবক কি, দ্রবণ কি, তারপরে হচ্ছে দ্রাব্যতা কি, তারপরে দ্রাব্যতা গুণ। এগুলো শেখার পর তারপর আমরা শিখবো দ্রাব্যতা গুণফল জিনিসটা কি, আর আয়নিক গুণফল জিনিসটা কি। এইগুলো শেখার পরে এইগুলোর মধ্যে আবার দেখা যায় যে শক্তিশালী হচ্ছে অ্যাসিড কার, আচ্ছা ওগুলো পরে বলি। এই জিনিসটার একটা সাব ক্লাস বলা যায় সমায়ন। সমায়ন থাকলে কেমন জিনিসটা হবে সেটা পড়বো। তারপরে হচ্ছে এগুলো পড়ার পরে আয়ন শনাক্তকরণ, আমরা একটা আয়নকে কিভাবে শনাক্ত করতে পারি বা কোথায় কি আয়ন আছে সেটা শনাক্ত করার বিভিন্ন প্রক্রিয়া আছে সেগুলো পড়বো। তারপর কেলাসন, পাতন, আংশিক পাতন, ঊর্ধ্বপাতন, বাষ্পীভবন, এগুলো পড়বো। তোমরা হচ্ছে 9-10-এর কেমিস্ট্রি বইয়ের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে পাতন, আংশিক পাতন, ঊর্ধ্বপাতন এইসব শুধু সংজ্ঞা জেনেছো বা হালকা পাত্র জেনেছো, তোমাদের এইচএসসিতে এটা খুব ভালোভাবে জানানো হবে। তারপরে দ্রাবক নিষ্কাশন আর ক্রোমাটোগ্রাফি, মানে এখানে পুরা এই সেকেন্ড চ্যাপ্টারে কি কি আছে এটা চ্যাপ্টার ম্যাপ দেওয়া হইলো, তাই না? তো এই অনুযায়ী আমরা আগাবো, ঠিক আছে? যারা যারা এইচএস কেবলই এসএসসি দিলা, তার মানে এসএসসি কত এটা 25 না, এসএসসি 25 দিলা, তার মানে এইচএসসিতে সবে মাত্র উঠলা। তারা যদি এই ক্লাসগুলো আস্তে আস্তে দেখো, ডেইলি একটা করে, আমি তো আজকে এই একটা করে ক্লাস দেওয়ার চেষ্টা করব, সপ্তাহে সম্ভবত দুইটা করে দেওয়ার চেষ্টা করব। তাহলে ডেইলি যদি তোমরা একটা করে ক্লাস দেখো, সপ্তাহে দুইটা করে ক্লাস শেষ করো, তোমাদের এই এইচএসসির কেমিস্ট্রি প্রিপারেশনে কোনো প্যারা হবে না বা সমস্যা হবে না আশা করি। তাইলে ভাই আমরা পরের পেজে যাই। পরের পেজে কি আছে? আচ্ছা, এই চ্যাপ্টারটা আমরা শুরু করবো হচ্ছে পরমাণুর গঠন দ্বারা, তাই না? পরমাণুর গঠন টপিক দ্বারা। তো এখন পরমাণুর গঠন টপিকটা পড়তে হলে জিনিসটা এখন এভাবে বোঝানো যায়। এখানে তোমার একটা এখানে থাকে, এখানে একটা তোমার লোহার দণ্ড আছে, এখানে একটা লোহার দণ্ড। আচ্ছা, লোহার দণ্ড না, তুমি ধরো এখানে হচ্ছে এখানে একটা তোমার আলমারি আছে, লোহার আলমারি। বাসায় লোহার আলমারি থাকে না, এটা ধরো সেই লোহার আলমারি। তো এখন এই লোহার আলমারিটাকে যদি তুমি হচ্ছে ভাঙো, তাহলে কি হবে? প্রথমে যে দরজা, তারপরে হচ্ছে পাল্লা, মানে লোহার এই পাল্লা সব কিছু এরকম করে আলাদা আলাদা করতে পারবে না এখান থেকে। এইটাকে যদি আরও ভাঙো তাহলে কি হবে? তুমি হচ্ছে ছোট ছোট টুকরায় পরিণত করে ফেলতে পারবে না এই আলমারিটাকে। তুমি যদি এটাকে আরও ভাঙো কি হবে?
তোমার আরও ভাঙতে চাও, তাহলে তোমার উপায় কি, তোমাকে এই লোহাগুলো গুঁড়া গুঁড়ো করে ফেলতে হবে। তাহলে এই লোহাগুলো একটা গুঁড়া গুঁড়ো করতে হবে, তাই না? দেখুন গুঁড়া গুঁড়া করে ফেললা, এটাকে আরও কি ভাঙা যায়? হ্যাঁ, এটাকে যদি তুমি আরও ভাঙো, এই গুঁড়া গুঁড়া থেকে আরও ও ক্ষুদ্রতে ক্ষুদ্র অবস্থায় যেতে থাকো, একসময় তুমি পরমাণু বা পাবা। মানে একসময় এসে এরকম হবে যে এই জিনিসটাকে আর ভাঙা যাচ্ছে না, ওই অবস্থাটাকেই বলা হয় পরমাণু। তো এখন পরমাণু এই আমি যে ব্যাখ্যাটা করলাম যে যখন যায় এই জিনিস একটা লোহাকে ভাঙতে 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 একসময় আর ভাঙা যাবে না, তখন যে জিনিসটা পাবো সেটা আমরাকে বলতেছি পরমাণু। এই জিনিসটা কে বলছে? এটা বলছিল জন ডাল্টন। জন ডাল্টন জন ডাল্টন কি বলছিল? বলছিল যে কোনো মৌলিক পদার্থকে ভাঙতে ভাঙতে যখন আর তাকে আর ভাঙা যাবে না, মানে অবিভাজ্য হয়ে যাবে, তখন সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে পরমাণু। এখন পরমাণু মানে কি? পরমাণু মানে হচ্ছে পরমাণু পরমাণু মানে হচ্ছে পরম যে অণু, পরম যে অণু। পরমাণু মানে হচ্ছে পরম যে অণু। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যাকে আর ভাঙা যায় না, আর ভাঙা যায় না। মানে পরমাণু অর্থ হচ্ছে পরম যে অণু, যাকে আর, এর মানে হচ্ছে যাকে আর ভাঙা যায় না, তাই না? তে এই পরমাণুর পরমাণুর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাটম। অ্যাটম অ্যাটম মানে পরমাণু। এই অ্যাটম শব্দটা আসছে আবার অ্যাটোমাস থেকে, এ টি ও এম ও এস, অ্যাটোমাস থেকে। অ্যাটোমাস এটা কি শব্দ? গ্রিক শব্দ। তার মানে গ্রিক শব্দ অ্যাটম থেকে, সরি, গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে আসছে, অ্যাটম বা পরমাণু। এটা অনেক সময় এমসিকিউ দিতে পারে, এটা তুমি মনে রাখতে পারো। তারপরে আসো আমরা কি বলি, পরমাণু। তো আমরা কি বুঝলাম? তাইলে গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে আসছে, অ্যাটম, অ্যাটোমাস মানে কি, যাকে আর ভাঙা যায় না, মানে পরমাণু, পরম যে অণু। তাইলে এখন ডাল্টন যখন বলছিল যে পরমাণুকে আর ভাঙা যায় না, মানে একটা পরমাণু সেই এই একটা কোনো পদার্থ, মৌলিক পদার্থকে ভাঙতে 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 একটা অবস্থাটা, সেটা হচ্ছে পরমাণু, সেটাকে আর ভাঙা যায় না। তো এই তত্ত্বটা অনেক দিন পর্যন্ত ছিল এবং অনেক বিজ্ঞানীরা এটা বিশ্বাস করে নিছিল, এবং কিছু কিছু বিজ্ঞানী এগুলোর সাথে একমত হতে পারে নাই, তারা বিভিন্ন ধরনের গবেষণা চালাইছে। তে তখন সে সময় এই বিজ্ঞানীরা কি মনে করতো যে এই পরমাণুটা হচ্ছে একটা নিরেট গোলাকার কিছু, মানে একটা বলের মতো না, বল ভিতরে ফাঁকা না, এরকম কিছু নয়, একটা গোলক ভিতরে ভর্তি কিছু। তো এরকম কিছু ভাবতো। তো এই তত্ত্বটা অনেকদিন চলার পরে এই বিভিন্ন বিজ্ঞানী গবেষণা করতে করতে পাইলো যে না, পরমাণুকেও আসলে ভাঙা যায়, পরমাণুকেও আসলে ভাঙা যায়। এখন পরমাণুকে ভাঙলে কি কি পাওয়া যায় সেটা আমি দিয়ে লিখে দিই। পরমাণুকে যদি ভাঙা ভাঙা হয়, পরমাণুকে ভাঙলে আমরা তিনটা জিনিস পাই। কি কি পাই? পরমাণুকে ভাঙলে আমরা তিনটা জিনিস পাই। পরমাণুকে ভাঙলে আমরা তিনটা যেসব জিনিস পাই সেগুলোর নাম দেওয়া হয় স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, আর কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা। তে পরমাণুকে ভাঙলে আবার আমরা তখন, সে বিজ্ঞানীরা দেখলো পরমাণুকে ভাঙলে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, আর হচ্ছে কম্পোজিট কণিকা, মানে এগুলোকে হচ্ছে পরমাণুর মূল কণিকা বলা হয়। তাহলে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর কম্পোজিট মূল কণিকা, এই তিনটা ভাগে ভাগ করা যায়। তো এগুলোর মধ্যে কী কী আছে? স্থায়ী যে আছে, স্থায়ী কণিকার মধ্যে রয়েছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অস্থায়ী কণিকার মধ্যে কি রয়েছে? আচ্ছা, অস্থায়ীটা পরে করি, আগে কম্পোজিটটা বলি। কম্পোজিটটার মধ্যে কি রয়েছে? কম্পোজিটটার মধ্যে রয়েছে আলফা কণা, আলফা কণা, আলফা কণা, আর হচ্ছে ডিউটেরন কণা। ডিউটেরন। আলফা কণা কি? আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তাই না? আচ্ছা, আলফা কণা যে দ্বিধানাতে হিলিয়াম নিউক্লিয়াস, এটা পরবর্তীতে আমরা জানবো, এখন এটুকু এমনি দেখে রাখো। আর বাদ বাকি যা পাওয়া গেছে সব কিছুকে বলা হয় অস্থায়ী মূল কণিকা। তাইলে কী কী পাইলাম আমরা? পরমাণুকে ভাঙলে, পরমাণুকে ভাঙলে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর কম্পোজিট মূল কণিকা। তো স্থায়ী মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী কণিকা এটা পরে বলতেছি। কম্পোজিট মূল কণিকা হচ্ছে আলফা কণা আর ডিউটেরন কণা। আর এর বাদে যত জিনিস আছে সবগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। যেমন
পাইওন, মেসন, বোসন, এরকম যত কিছু আছে সেগুলো সবগুলো হচ্ছে এই তোমার অস্থায়ী মৌলকণিকার উদাহরণ। আচ্ছা, তারপরে বেজে যাই এখন আমরা। আমরা হচ্ছে স্থায়ী মৌলকণিকা তো বুঝলাম, ইলেকট্রন প্রোটন ইলেকট্রন প্রোটন নিউট্রন। স্থায়ী মৌলকণিকা, কণিকা, এগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন। তারপরে অস্থায়ী মূলকণিকা। অস্থায়ী মূলকণিকা আসলে কি? অস্থায়ী মূলকণিকা হচ্ছে তোমার যে সকল কণিকা তোমার কোনো পরমাণুর ভিতরে বা হচ্ছে কোনো মৌলের, মানে কোনো মৌলের পরমাণুতে কিছু সময়ের জন্য থাকে, অল্প সময়ের জন্য থাকে, অল্প সময়ের জন্য কোনো মৌলের পরমাণুতে অল্প সময়ের জন্য থাকে, সেগুলো হচ্ছে অস্থায়ী মূলকণিকা। এদের সংখ্যা কয়েকটি? এদের সংখ্যা প্রায় 100টির মতো। এদের সংখ্যা প্রায় 100টি। এদের সংখ্যা কয়টি? এদের সংখ্যা হচ্ছে প্রায় 100টির মতো। এই জিনিসটা মনে রাখবা, 100টির মতো। তারপরে কি আছে? তারপরে হচ্ছে তোমার কম্পোজিট মূলকণিকা। কম্পোজিট, এটা মূলকণিকা। কম্পোজিটের নাম শুনে বোঝা যাচ্ছে না যে একটা আর একটাকে কম্পোজ করবে, বা এটা হচ্ছে একটা আর একটা কম্পোজ করবে। এখন যদি একটা আর একটাকে যদি কম্পোজ করে যদি একটা জিনিস হয়, সেই জিনিসটা অনেক ভারী হবে না? তার মানে এটা হচ্ছে অনেকটা ভারী একটা কণা। তাইলে পরমাণুতে স্থায়ী আর অস্থায়ী মূলকণিকার পাশাপাশি অনেক সময় ভারী ভারী এই এই কণিকা পাওয়া যায়, সেগুলো হচ্ছে তোমার কম্পোজিট মূলকণিকা। যেমন ওই যে বললামই তো তোমরা, আলফা কণা আর হচ্ছে আলফা কণা আর এই ডিউটেরন কণা। তাই আলফা কণা গেল। ডিউটেরন কণা কোনটা? ডিউটেরন কণা হচ্ছে তোমার H2 এখান থেকে একটা ইলেকট্রন বের করে ফেলবো। তার মানে এখান থেকে যদি একটা ইলেকট্রন বের হয়ে আসে, তাইলে এটাই তোমার হচ্ছে কি? ডিউটেরন কণা, তাই না? লিখে দিব? আচ্ছা, লিখে দিই। ডিউটেরন, ডিউটেরন। তাইলে ভাই এতক্ষণে তো মনে হচ্ছে যে তাইলে আমরা হচ্ছে প্রথমে একটা পরমাণু পাইলাম, পরমাণুকে ভাঙলাম, পরমাণুকে ভেঙে মূল কণিকা পাইলাম, মূল কণিকা কণিকা পাইলাম। তাইলে হচ্ছে এই পর্যন্তই হয়তো শেষ, আর ভাঙা যায় না। কিন্তু না, পরে বিজ্ঞানীরা আস্তে আস্তে সব এই তত্ত্বগুলো আরও ডেভেলপ হচ্ছিল। তখন দেখা গেল না, এইটাকেও ভাঙা যায়। মানে এই ইলেকট্রনকে আর ভাঙা যায় না, কিন্তু প্রোটন এবং নিউট্রনকে, প্রোটন প্রোটন আচ্ছা সরি, সুন্দর হলো না লেখাটা। প্রোটন এবং নিউট্রন, নিউটনকে আরও ভাঙা যায়। প্রোটন আর নিউটনকে যদি আরও ভাঙি, তাহলে আমরা কি পাই? কোয়ার্ক পাই। এই দুটোকে ভাঙলে আমরা পাই হচ্ছে কোয়ার্ক। কোয়ার্ক কোয়ার্ক কি ভাই? হচ্ছে প্রোটন আর নিউটনকে যে ভাঙলে আমরা যে জিনিসটা পাই সেটাই হচ্ছে কোয়ার্ক, মানে এটা আরও ক্ষুদ্র একক। এই কোয়ার্কটা হচ্ছে আমরা 6 ধরনের কোয়ার্ক পাই। 6 ধরনের কোয়ার্ক পাই। তো 6 ধরনের আমাদের জানার দরকার নাই, আমরা জানবো মাত্র 2 ধরনের। কি কি জানবো? 2 ধরনের হচ্ছে তোমার আপ কোয়ার্ক, QUERK, আপ কোয়ার্ক, আর DOWN, আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক। তো আপ কোয়ার্কের চার্জ কত? +2/3, আর ডাউন কোয়ার্ক -1/3। সরি, এখানে 2/3, এখানে 1/3 বললাম, একটু ইংরেজি বাংলা মিশে গেছে, তাই না? তাহলে এই দুটা থেকে আমরা এখন প্রোটন আর নিউটনের চার্জ বের করতে পারি, আপেক্ষিক চার্জটা বের করতে পারি। কিভাবে? এখানে আমি পাশে দেখাচ্ছি। প্রোটন সমান সমান PROTON। প্রোটন, প্রোটন মানে কি? প্রোটন মানে হচ্ছে দুইটা আপ কোয়ার্ক প্লাস একটা ডাউন কোয়ার্ক। দুইটা আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক, এই দুইটা যুক্ত হয়ে কি হয়? এই দুইটা যুক্ত হয়ে হয় তোমার হচ্ছে প্রোটন তৈরি হয়। তাহলে দুইটা আপ কোয়ার্কের চার্জ কত? +2/3। তাহলে দুইটা, তার মানে দুইটা হবে, দুইটা +2/3 মাইনাস একটা হচ্ছে ডাউন কোয়ার্ক, মানে -1/3 একটা হবে। এই যে এখানে 1/3,
তাইলে এটা হিসাব করো, এটা হিসাব করলে কত আসে? হিসাব করলে আসে 4 - 1 / 3, তার মানে 3 উপরে কাটাকাটি গেলে এটা আসে 1। দেখো আমরা কি জানি, 9 10-এ পড়ছি না, প্রোটনের আপেক্ষিক চার্জ কত, 1 না? তাহলে 1 আসছে, 1 আসছে +1। তাহলে এই দেখো এইভাবে হচ্ছে কোয়ার্কের কারণে তোমার এটার চার্জ প্লাস আসছে। আবার আরেকটা কি, আরেকটা আমরা হচ্ছে নিউটন, তাই না? নিউটন, নিউটন কি, নিউটনে থাকে একটা আপ কোয়ার্ক আর দুইটা ডাউন কোয়ার্ক। এখানে ছিল দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক, আর নিউটনে আছে একটা আপ কোয়ার্ক দুইটা ডাউন কোয়ার্ক। তাহলে এখন যোগ করে দিই যেভাবে, একটা আপ কোয়ার্ক 2/3 মাইনাস 1/3, দুইটা ডাউন কোয়ার্ক তাহলে দুইটা লিখতে হবে, 1/3 1/3 দুইটা লিখলাম। এখন দেখো 2/3 -1/3 আর -1/3 এই দুইটা মিলে -2/3 না? তার মানে সবগুলো কাটাকাটি হয়ে কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যায় 0। দেখো নিউটনের চার্জ কি আমরা জানি না, নিউটন হচ্ছে এই 0, আপেক্ষিক চার্জ 0। তাহলে প্রোটন আর নিউটনের আপেক্ষিক চার্জ +1 আর 0 কেমনে হলো, এটা আমরা বুঝছি না ভাইয়া, বুঝলাম তাই না? এখন আরেকটা জিনিস এখান থেকে জানার আছে, জিনিসটা হচ্ছে তোমার, এখন বলতে পারো ভাইয়া এখানে তো এই প্রোটন আর নিউটন এর ভিতরে যে আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক একসাথে থাকে, কিভাবে থাকে, তাই না? এই জিনিস, এটার প্রশ্নের উত্তর হচ্ছে তোমার আগের পেজে যে পড়াইলাম, এই যে এখানে অস্থায়ী মূল কণিকা হয়েছে না, এই অস্থায়ী মূল কণিকার একটা কণিকা আছে গ্লুয়ন, গ্লুয়ন। এই গ্লুয়নের কারণে, এই গ্লুয়ন দ্বারা তোমার হচ্ছে কোয়ার্ক ধরে রাখে। গ্লুয়ন কি করে, গ্লুয়ন, গ্লুয়ন হচ্ছে তোমার এই কোয়ার্ক গুলোকে ধরে রাখতে সাহায্য করে, কোয়ার্ক গুলোকে ধরে ধরে রাখে। আচ্ছা ভাই, আমি এই পেজটা একটু এলোমেলোভাবে লেখা হয়েছে, মানে এই দুইটা পেজ, এর পরের পেজগুলো লাইন বাই লাইন লিখে দেবো, যাতে তুমি এটা পরে হচ্ছে নোটটা দেখে রিভাইজ দিতে পারো, ঠিক আছে? তাহলে আসো আমরা পরের পেজে যাই। পরের পেজে যাই, তাহলে পরের পেজে কি আছে? পরের পেজে হচ্ছে ইলেকট্রন আবিষ্কার। ইলেকট্রনটা আবিষ্কার হয়েছে কত সালে? ইলেকট্রন আবিষ্কার হয়েছে তোমার 1897 সালে। আর আবিষ্কার কে করছে? আবিষ্কার করছে স্যার জে জে থমসন, জে জে থমসন। জে জে থমসন 1897 সালে তোমার ইলেকট্রনটা আবিষ্কার করছে। ইলেকট্রনটা আবিষ্কার করছে কিভাবে? তোমার ইলেকট্রনটা আবিষ্কার করছে হচ্ছে ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে, ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে। কিসের ভাবে? ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে। তো জিনিসটা কেমন হয়েছে? আচ্ছা, এখানে আমি ক্যাথোড রশ্মি পরীক্ষার চিত্রটা আঁকাবো, তার জন্য আচ্ছা ভিডিওটা একটু কেটে দিচ্ছি। দেখো ক্যাথোড রশ্মি যে পরীক্ষাটা করা হয়েছিল সেটার একটা খসড়া চিত্র আঁকেন। এই জিনিসটা কি? এটা হচ্ছে তোমার ব্যাটারি, এটা ব্যাটারি তোমার, ব্যাটারি এখানে তোমার দেওয়া হবে হাই ভোল্টেজ। হাই ভোল্টেজ মানে কি? 10,000 ভোল্ট, 20,000 ভোল্ট এরকম, 10,000 ভোল্ট। তে এইখানে যদি এরকম দাও আর এইখানে একটা অ্যামিটার লাগাও, এখন যদি এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, বিদ্যুৎ প্রবাহিত হলে অ্যামিটার একটা বিক্ষেপ দিবে না? মানে এই কাঁটাটা একটু বিক্ষেপ দিবে না? বিক্ষেপ দিবে, অবশ্যই দিবে। তে বিজ্ঞানী হচ্ছে জে জে থমসন কি করছে, এরকম একটা কাঁচের টিউব নিছে, কাঁচের টিউব নিয়ে এইখানে লাগাইছে ক্যাথোড। এটা যদি ক্যাথোড হয় তাহলে এটা কি হবে? অ্যানোড না? ANOD, অ্যানোড। তো এখানে ক্যাথোড লাগাইছে আর এখানে লাগাইছে হচ্ছে অ্যানোড, ক্যাথোড আর অ্যানোড এখানে লাগানো থাকলো। তাহলে এখানে দিচ্ছে হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ দিছে। আর এই ক্যাথোড টিউবে এইখানে একটা পাইপ লাগাইছে, পাম্প লাগাইছে, ভ্যাকুম পাম্প। পাম্প লাগায় তোমার এইখান থেকে ভিতর থেকে এই তোমার বায়ু শূন্য করে ফেলা হয়েছে। এখানে তখন প্রেশার কত রাখা হয়েছিল? ভিতরের প্রেশারটা রাখা হয়েছিল তোমার, এখানে দাগ দিয়ে লিখে দিই, 10⁻³
মিলিমিটার এইচি, এই প্রেশারটা রেখায় ভিতরে মেনটেন করা হয়েছিল এই ভ্যাকুয়াম পাম্পের মাধ্যমে। এই প্রেশারটা মেনটেন করে এখানে যখন হাই ভোল্টেজ দিচ্ছে তিনি, হাই ভোল্টেজ দিলে এইখানে সে এই অ্যামিটারে একটা বিক্ষেপ দেখতেছে। অ্যামিটারে কাটা বিক্ষেপ দেওয়া মানে কি, তোমার হচ্ছে এর ভিতর তো অবশ্যই বিদ্যুৎ পাস হচ্ছে, ইলেকট্রিসিটি পাস হচ্ছে। ইলেকট্রিসিটি পাস হচ্ছে দেখেই তো তোমার অ্যামিটার বিক্ষেপ দিচ্ছে, তাই না? কিন্তু এখন দেখো, এইখানে ক্যাথোড আর এইখানে হচ্ছে অ্যানোড, এর মধ্যে তো কিছু নাই। এগুলো ইলেকট্রনের যাত্রাপথ দেখাইছি এবার চিহ্ন দিয়ে। এর মধ্যে কিছু নাই, তাইলে একটা ফাঁকা জিনিস তোমার কিভাবে তড়িৎ পরিবহন করতেছে, তার মানে অবশ্যই কিছু একটা যাচ্ছে, যার ফলে এই প্রবাহিত হচ্ছে, তাই না? তো এখন এই জে জে থমসন করছে কি, এইখানে তোমার একটা তড়িৎ ক্ষেত্র দিছে, এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ। তড়িৎ ক্ষেত্র দিলে দেখা যায় যে এই যে এই যাত্রাপথটা, এটা এরকমভাবে একটু এই প্লাসের দিকে বেঁকে যাচ্ছে। তো এই প্লাসের দিকে যে বেঁকে যাচ্ছে, এই জিনিসটা অবশ্যই মাইনাস, তার জন্যই তো প্লাসকে আকর্ষণ করে প্লাসের দিকে বেঁকে গেছে। যদি এটা যদি প্লাস হইতো তাহলে প্লাসকে বিকর্ষণ করে অন্যদিকে চলে যেত না? কিন্তু তোমার হচ্ছে মাইনাস, তার জন্য প্লাসকে আকর্ষণ করছে, এই মাইনাসকে বিকর্ষণ করে এই দিক চলে গেছে। তো এই জিনিসটা সে ঘুরাইও দেখছে, এই পাশে প্লাস এই পাশে মাইনাস দিয়ে দেখছে। তখন কি হয়, তখন এই তোমার রশ্মিটা এই দিকে বেঁকে যায়। তো এই দিকে বেঁকে গেলে সে বুঝলো যে একটা এই পাশ থেকে এই পাশে তোমার কি যাচ্ছে, একটা ঋণাত্মক কিছু যাচ্ছে। ঋণাত্মক কিছু যাচ্ছে এই সোজাসুজি। এখন সে এইখানে কি করছে, এইখানে একটা ব্লক করছে। ব্লক করছে বলতে একটু বাধা দিছে তোমাকে, বাধা দিছে, এটা কোন লাগাতে দেখায়। বাধা দিছে বলতে এখানে একটা বাধার মতো কিছু দিছে, যাতে এই জিনিসটা ভেদ না করতে পারে। তো এখন এই জিনিসটা যখন ভেদ করতে পারে নাই, তখন দেখা গেছে এই জিনিসটা ভেদ না করার ফলে এইখানে ধাক্কা খেয়েছে, ধাক্কা খাওয়ার পরে এখানে একটা ছায়া সৃষ্টি হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এই জিনিসটা এটা ভেদ করে ওই পাশে যাইতে পারতেছে না। তো এইখান দিয়ে ফাঁকা ছিল, তোমার এই জিনিসটা যেহেতু এইখানে ধাক্কা খেয়ে থেমে গেছে, তার মানে কি এর গতিপথ সোজা না। যদি বেঁকা হইতো তাহলে কি এই দিক দিয়ে বেঁকা হয়ে ঘুরে আসতো না, কিন্তু ঘুরে আসেনি। তার মানে এখানে যেহেতু ধাক্কা খেয়ে থেমে গেছে, তার মানে এ আর হচ্ছে ইয়া করতে পারবে না, এর গতিপথ সোজা। তাইলে তিনি হচ্ছে এখান থেকে কিছু পর্যবেক্ষণ করছে, পর্যবেক্ষণগুলো আমি পাশে লিখে দিই। তো তিনি প্রথমেই যেটা লক্ষ্য করছেন সেটা হলো ক্যাথোড রে, CaThoD, ক্যাথোড, ক্যাথোড রে ঋণাত্মক চার্জিত, ঋণাত্মক চার্জিত। তারপরে 2 নম্বর কি দেখছে, ঋণাত্মক চার্জিত, কারণ অবশ্যই হচ্ছে যেহেতু পজিটিভকে আকর্ষণ করছে তাহলে ঋণাত্মক চার্জ যুক্তই হবে। তারপরে 2 নম্বরে দেখছে ক্যাথোড রে সরল পথে চলে, সরল পথে চলে। তার মানে কি দেখো, এইখানে যেহেতু ব্লক করে দিছিল, আশেপাশ দিয়ে যায় বের হইতে পারেনি, এর মানে ক্যাথোড রে অবশ্যই সরল পথে চলে। তারপরে 3 নম্বর, 3 নম্বরে করছে কি, সে যখন এই যে এই জিনিসটা বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করতেছিল, এখানে একটা টারবাইন টাইপের এই এই জায়গায় তোমার একটা টারবাইন টাইপের কিছু লাগাইছে। টারবাইন টাইপের যদি কিছু লাগাই থাকে তোমার, একটু ব্যাখ্যা হয়ে গেল, এরকম টারবাইন টাইপের কিছু লাগাইছে। টারবাইন টাইপের কিছু লাগাইলে দেখো এই জলবিদ্যুৎ কেন্দ্রে কী হয়, এর উপর পানি পড়ে বা ওই বায়ু টারবাইনে এখানে বাতাস লাগে, তখন এই জিনিসটা ঘোরে না। তার মানে একটা বায়ু শক্তি বা জলশক্তি পড়ে, তার বদলে এটা ঘোরে, ঘূর্ণন শক্তি তৈরি হয়। ঘূর্ণন শক্তি থেকে তোমার হচ্ছে মোটর ঘুরায়, অনেক কমপ্লেক্স প্রসেস, ওইটাতে না যায়। তার মানে এটা ঘুরতেছে, তার মানে এখানে একটা শক্তি অ্যাপ্লাই হচ্ছে। তেমনই এখানে সে একটা হচ্ছে এই মেকানিজম, এই ঘূর্ণন, এই টারবাইন টাইপের মেকানিজম অ্যাপ্লাই করছিল, দেখে যে সেটাও ঘুরতেছে, সেটাও ঘুরতেছে বা রোটেশন দিচ্ছে। এর মানে সে অবশ্যই এর একটা শক্তি আছে, এর গতিশক্তি আছে। তে ক্যাথোড রে তে শক্তি বিদ্যমান, তার মানে ক্যাথোড রেতে শক্তি বিদ্যমান, তাহলে তিনি বিদ্যমান, এই জিনিসগুলো প্রমাণ করছে। এই জিনিসগুলো প্রমাণ করে তখন তিনি নাম দিছিলেন না, তিনি খালি বলছেন ঋণাত্মক একটা জিনিস আছে। তো এখন সেইটার নাম ইলেকট্রন, বুঝছো? আমরা সেটাকে পরবর্তীতে বিজ্ঞানীরা নাম দিয়েছে ইলেকট্রন। আবিষ্কারককে তাইলে, ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে স্যার জে জে থমসন। কত সালে আবিষ্কার করে? 1897 সালে আবিষ্কার করে। ইলেকট্রন আবিষ্কার করে তোমার জে জে থমসন। এখন আমরা তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোন বিজ্ঞানী কোনটা আবিষ্কার করেন সেই জিনিসটা আমরা লিখি, হ্যাঁ? ইলেকট্রনের আবিষ্কারক, আবিষ্কারক, তারপরে প্রোটনের আবিষ্কারক, নিউটনের আবিষ্কারক।
ইলেকট্রন আবিষ্কারক হচ্ছে জে জে থমসন, স্যার জে জে থমসন। তারপরে তোমার হচ্ছে ইলেকট্রনের পর কি আসে, প্রোটন আবিষ্কার হচ্ছে না। প্রোটন আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী গোল্ডস্টাইন। কে? গোল্ডস্টাইন। গোল্ডস্টাইন আবিষ্কার করে হচ্ছে প্রোটন। আর নিউটনকে আবিষ্কার করে, নিউটন হচ্ছে তোমার দুইজন বিজ্ঞানী আবিষ্কার করে, বিজ্ঞানী বুথ ও বেকার। বিজ্ঞানী বুথ ও বেকার দুইজন মিলে হচ্ছে তোমার নিউটন আবিষ্কার করেন। তাহলে এইগুলো হচ্ছে এমসিকিউ অনেক সময় আসে, তো এমসিকিউ এর জন্য একটু দেখে রাখো। এখন তোমরা তো কেবলই হচ্ছে এইচএসসিতে উঠলা, তাই না? সব কিছু মনে থাকবে না। তোমরা করবা কি ভাইয়া, তোমরা আমার ক্লাসগুলো একটা একটা করে দেখতে থাকো। মনে করো দেখতে দেখতে আমি ক্লাস শেষে তোমাকে আবার রিভাইজ দেওয়াই দেবো যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। আস্তে আস্তে হয়ে যাবে, একদিনে হবে না, বারবার ব্রেনের উপর প্রেশার দিতে হবে না। তুমি সুন্দরভাবে ক্লাসগুলো দেখতে থাকো, তোমার আস্তে আস্তে সব কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখতে পারো, নিউটনে যে বুথ ও বেকার তো নিউটন আবিষ্কার করছে, কিন্তু এই নিউটনের নাম নিউটন দিয়েছে হচ্ছে বিজ্ঞানী জেমস চ্যাডউইক। তাহলে এখানে এটা লিখে দিই, তোমার জেমস চ্যাডউইক কি করে নামকরণ করে, তোমার হচ্ছে নামকরণ করে বিজ্ঞানী চ্যাডউইক। এখন আমরা ইলেকট্রন, প্রোটন আর নিউটনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করি। আসো, তথ্য জানার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ছক করতে হবে। তো এখন আমরা এখানে এই জিনিসটা মুছাই দিই, এই জিনিসটা মুছে আমরা এখানে একটা ছক আঁকানোর চেষ্টা করব। আচ্ছা, ছক আঁকানোর প্রসেসটা আমি এই ভিডিও থেকে কেটে দিচ্ছি। বক্সটা করে নিয়েছি, বক্স করার সময় হচ্ছে ভিডিওটা অফ করে দিয়েছিলাম যাতে সময়টা বাঁচে। তো প্রথম ঘরে লিখবো আমরা বিষয়, বিষয়। তারপরে ঘরে লিখবো আমরা এখানে ইলেকট্রনের তথ্য, এখানে লিখবো প্রোটনের তথ্য, এখানে লিখবো নিউটনের তথ্য। তো প্রথমে লিখি এখানে আবিষ্কার, আবিষ্কার। আবিষ্কার কত হয়, 1897 সালে। স্যার এটা কে করে, জে জে থমসন হচ্ছে আবিষ্কার করে। জে জে থমসন। নামকরণ কে করে, নামকরণ করে হচ্ছে স্টোনি। তোমার স্টোনি, বিজ্ঞানী স্টোনি হচ্ছে নামকরণ করেন। আর প্রোটনের কি, গোল্ড স্টাইন নাম করেন। কত, গোল্ডস্টাইন হচ্ছে তোমার আবিষ্কার করেন, সরি, 1886 সালে, 1886 সালে। আর নামকরণ করেন কে, এটা ভাই আমার এই মুহূর্তে মনে পড়তেছে না আসলে কে নামকরণ করেন। তারপরে তোমার নিউটন, নিউটন আবিষ্কার করেন হচ্ছে চ্যাডউইক, চ্যাডউইক। তারপরে এখন ভর, সরি ভর না, প্রোটনের তুলনায় ভর, প্রোটন এর তুলনায় ভর সবচেয়ে বেশি আসে এটা, প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভর 1/1837 এই জিনিসটা সবচেয়ে বেশি আসে। আর প্রোটনের তুলনায় প্রোটনের ভর 1, নিউটনের ভরও 1। তোমার এমসিকিউ সবচেয়ে ইলেকট্রনের, প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভর কত, এটা সবচেয়ে বেশি আসে। তারপরে তোমার যেটা জানতে হবে সেটা জানতে হবে চার্জ, চার্জ কত, তোমার ইলেকট্রনের চার্জ -1.6 ইন্টু 10⁻19 কুলম। প্রোটনের চার্জ সেম 1.6 ইন্টু 10⁻19 কুলম। এটা ছিল মাইনাস, এটা হবে প্লাস। আর নিউটনের চার্জ 0। তারপরে তোমার প্রোটনের তুলনার চার্জ, প্রোটন এর তুলনায়, তুলনায় চার্জ, প্রোটনের তুলনায় যদি চার্জ হয় তোমার ইলেকট্রন, এটা অবশ্যই নেগেটিভ হবে,
তারপরে প্রোটনের তুলনায় প্রোটন +1 হবে, মানে এটাকে বলা হয় আপেক্ষিক চার্জ বা প্রোটনের তুলনায় চার্জ। আর নিউটনের চার্জ কত? এটা 0ই হবে অলওয়েজ। তারপরে তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রতীক। অবশ্যই প্রতীক জানতে হবে না, কারণ জানতে হবে অবশ্যই, এইখানে আমি প্রতীকই লিখছি, এতক্ষণে তোমরা প্রতীক জেনে গেছো। তোমার ইলেকট্রনকে লেখা হয় -1 উপরে 0, এটা, অথবা ইলেকট্রন মাইনাস। তারপরে প্রোটনকে লেখা কি হয় কীভাবে? P উপরে 1 নিচে 1, অথবা শুধু P লেখা হয়। আর নিউটনকে কীভাবে লেখা হয়? নিউটনকে লেখা হয় 0, 1 অথবা শুধু n। তারপরে অবস্থান, অবস্থান অবস্থানে কি লিখতে হবে? এই ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন আমরা কি দেখি? এরকম থাকে, এই কক্ষপথগুলোতে থাকে না, বাইরের কক্ষপথগুলো থাকে না। তার মানে নিউক্লিয়াস, এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের বাইরে না, তাহলে নিউক্লিয়াসের বাইরে। আর প্রোটন কোথায় থাকে? প্রোটন থাকে পরমাণুর কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে। তারপরে নিউটন কোথায় থাকে? এটাও পরমাণু, নিউটন থাকে প্রোটন থেকে পরমাণুর কেন্দ্রে। আর নিউটন কি? প্রোটন আর নিউটন একসাথে থাকে না, তার মানে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস, এটাও কেন্দ্রে নিউক্লিয়াসে। তাহলে এই জিনিসটা কি? পরমাণুর মানুর কেন্দ্রে নিউক্লিয়াসে। তাহলে এই জিনিসগুলো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা হচ্ছে কী করবো? এক্সামের জন্য মনে রাখবো। ঠিক আছে ভাই? তারপরে কি? পারমাণবিক ভর একক। তো এখন এটা আমরা যে ইলেকট্রন, প্রোটন, নিউটন জানলাম, এগুলোকে তো অবশ্যই মাপতে হবে, বা ইলেকট্রন প্রোটনের একটা ভর আছে, সেগুলো একটা বের করতে হবে না? তাহলে সেটা মাপার জন্য পারমাণবিক ভর, এটা হচ্ছে একটা একক। আমার হচ্ছে 1961 সালে আইইউ প্যাক আইইউপ্যাক একটা নীতি নির্ধারণ প্রবর্তন করে দেয়, বুঝছো? তে 1961 সালের আইইউপ্যাকের সম্মেলনে তোমার যে এককটা প্রস্তাবন করা হয় সেটা হচ্ছে পারমাণবিক ভর একক, বা সংক্ষেপে বলা হয় AMU, অ্যাটমিক মাস ইউনিট, AMU। এই জিনিসটা কি? তোমার এই জিনিসটা হচ্ছে 1 AMU ইকুয়াল টু 1/12 কার্বন 12 এর একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর। তাহলে এই জিনিসটা আর একটু সুন্দরভাবে লিখি, 1 AMU ইকুয়াল টু 1/12 ইন্টু কার্বন 12 এর 12 একটি পরমাণুর ভর, পরমাণুর ভর। এখন তুমি বলতে পারো ভাই, এখানে হচ্ছে 1 AMU ইকুয়াল টু 1/12 কার্বন 12 একটি পরমাণুর ভর, এখানে কার্বন 12 কেন ব্যবহার করলাম? কার্বনের তো আপনার হচ্ছে কার্বন 12, কার্বন 13, কার্বন 14, তিনটাই হয়, তিনটা কেন ব্যবহার করলাম না? কারণ প্রকৃতিতে কার্বন 12 প্রাচুর্যতা সবচেয়ে বেশি, প্রাচুর্যতা বেশি। প্রাচুর্যতা বেশি মানে এটা সহজেই পাওয়া যাবে, তাহলে এটা দিয়ে হিসাব আরামসে করা যাবে, তাই না? এখন তুমি বলতে পারো 1 AMU ইকুয়াল টু 1/12 কার্বন 12 একটি পরমাণুর ভর। তো এখানে ভাইয়া কার্বন 12, 13, 14 এগুলো না নিলে, কিন্তু কার্বনই কেন নিলেন? অন্য কোনো মৌল নিলেন না কেন? ওয়াই কার্বন, মানে কার্বন কেন নিলেন ভাইয়া? কার্বন কেন নিলাম? ধরো তুমি এই যে এই ভরটা যে মাপছো, তুমি ধরো এখানে একটা তোমার কাছে দাঁড়িপাল্লা আছে, এখানে একটা তোমার কাছে দাঁড়িপাল্লা আছে, এই পাশে তুমি একটা পাথর দিছো, আর এইখানে তুমি ধরো কোনো মৌল দিছো। এখন যে মৌলটা দিছো সেই মৌলটা যদি দাঁড়িপাল্লার সাথে বিক্রিয়া করে ফেলে, দাঁড়িপাল্লার সাথে বিক্রিয়া করলে তোমার ওজনের একটু তারতম্য হবে না, তোমার এখানে কাটাটা ভুল মান পাবো না। তো এই ওজনের যাতে, সরি, ভরের একটা ভুল মান পাবো না, তোমার এই
তোমার দাঁড়িপাল্লাটার সাথে বা যে মাপার যন্ত্র সেটার সাথে বিক্রিয়া করলে, তো কার্বন প্রকৃতিতে কার্বন, একদম প্রকৃতি থেকে যখন কার্বন উত্তোলন করা হয় সেইটা বিক্রিয়া করে না, বিক্রিয়া করতে চায় না। অন্যান্য মৌল যেমন অক্সিজেন নিলা, অক্সিজেন নিলে লোহার সাথে বা যেটার সাথে খুব সহজেই বিক্রিয়া করে ফেলে। তো এই কার্বন জিনিসটা সহজে বিক্রিয়া করতে চায় না, তার জন্য কার্বন 12কেই নেওয়া হয়েছে, কার্বনকে নেওয়া হয়েছে। আর কার্বন 12 হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায়, এর জন্য কার্বন 12কে নেওয়া হয়েছে। তাইলে কি হয় কার্বন? কারণ হচ্ছে এর রিঅ্যাক্টিভিটি কম, রিঅ্যাক্টিভিটি বা ওই তোমার বিক্রিয়া করে ফেলার সম্ভাবনা, রিঅ্যাক্টিভিটি কম, যার ফলে তোমার কার্বনই ব্যবহার করা হয়েছে। এখন আসি যে ভাইয়া, তাহলে কি শুধু কার্বনই আমরা ব্যবহার করতে পারবো? কার্বন ছাড়া কি আর কিছু দিয়ে আমরা এই স্কেলটা বানাইতে পারবো না? অবশ্যই পারবো ভাইয়া। তুমি কার্বন ব্যবহার করো বা অন্য যে কোনো জিনিস, তুমি ধরো এখানে একটা দাগ দিই, তো তুমি কার্বন না ব্যবহার করে তুমি ভাবলা যে ভাই আমি হচ্ছে ব্যবহার করব, তাইলে আমি কার্বন না ব্যবহার করে বলবো যে ভাইয়া আমাকে হচ্ছে হাইড্রোজেন অথবা অক্সিজেন ব্যবহার করব। তাহলে কি হবে? হাইড্রোজেন অথবা অক্সিজেন যদি ব্যবহার করো, তো এই সূত্রটা হবে 1 AMU ইকুয়াল টু, তোমার যদি অক্সিজেন ব্যবহার করো, অক্সিজেনের ভর কত? 16 না? কার্বনের ভর 12 দেখে 1/12, তাহলে অক্সিজেনের 16, 1/16 হবে। 1/16 গুণন অক্সিজেনের আমরা কোন আইসোটোপটা নিছি? অক্সিজেন 16 নিছি না? তাহলে অক্সিজেন 16 এর একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর। এরকম যদি না হয়, যদি ভাই আমি হচ্ছে কি নেবো, আমি কি নেবো, আমি হচ্ছে সালফার নিব। সালফার নিলে তখন 1 AMU কি হবে? 1 AMU ইকুয়াল টু, সালফারের ভর কত? 32, 1/32 গুণন সালফার 32, সালফার 32 এর একটি পরমাণুর ভর। তার মানে এই সূত্রটা যে কোনো, তাহলে এখন এই সূত্রটা ব্যবহার করতে পারবে না। তুমি এখানে কার্বন 12 দিয়ে করছে তোমার এইগুলো কারণ, এখন তোমার কার্বন 12 বাদে অন্য যে কোনো মৌল দিয়ে যদি তোমাকে এই স্কেলটা তৈরি করতে পারলে পারবা না, কি করবা? 1 বাই সেই মৌলের পারমাণবিক ভর গুণন এই তোমার যে আইসোটোপটা নিচ্ছে, এখানে সালফার 32-এর আইসোটোপ নিচ্ছে, তাহলে সেইটার একটা পরমাণুর ভর। তাইলে এই যে এইখানে যে এই হিসাবটা করলাম তোমার 1 AMU, এই হিসাবটা ইকুয়াল টু 1/12 ইন্টু কার্বন 12 এক বাই, সরি, কার্বন 12 একটি পরমাণুর ভর। তাহলে একটি পরমাণুর ভর কত হবে? তোমার কার্বন 12 পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম। তাহলে একটি পরমাণু বের করতে হলে অ্যাভোগাড্রো সংখ্যাতে ভাগ দিতে হবে না? 6.023 গুণন 10⁻23, এরকম করতে হবে না, এটাতে ভাগ করে দিলেই তো কার্বন 12 একটি পরমাণুর ভর পাবা, তাই না? একটি কার্বন পরমাণুর একটি ভর গুণন 1/12 অংশ। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন হইলে তোমার আসবে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। এটা দেখো ভাইয়া, এটা কিন্তু 1.66 অনেকটা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউটনের, সরি, ইলেকট্রন প্রোটনের ভরের সমানে এর মতো দেখা যাচ্ছে না? অনেকটাই। তাহলে এখন আমরা পরের টপিকে আসি। পরের টপিক আমাদের কি আছে? পরের টপিকে আছে, আমরা এই পেজটা পড়লাম, তাই না? আচ্ছা, পরে আর একটা, ও হ্যাঁ, অনেক সময় বলতে পারো ভাইয়া, অনেক সময় তো আমরা হচ্ছে প্রকৃতিতে দেখি যেমন ক্লোরিনের ভর 35.5, আবার কপারের ভর 63.5। এই জিনিসটা হয় কেন? এই জিনিসটা হয় তোমার প্রকৃতিতে ক্লোরিনের দুইটা আইসোটোপ পাওয়া যায়। এতে দুইটা আইসোটোপ পাওয়া গেলে এখন কোনটাকে তুমি ধরবা যে আসলে এইটা সত্য ওইটা মিথ্যা? তো এইটা সমাধান করার জন্য এই দুইটাকে কম্বাইন করে তোমার হচ্ছে প্রাচুর্যতা হিসাব করা হয়। তাইলে এই তোমাকে ক্লোরিনটা দিয়ে বুঝাই, ক্লোরিনের দুইটা আইসোটোপ হলো, ক্লোরিন এর দুটি আইসোটোপ হলো ক্লোরিন 35 আর ক্লোরিন 37। এখন ক্লোরিন 35 প্রকৃতিতে তোমার পাওয়া যায় হচ্ছে
75%, আর 37 এইটা পাওয়া যায় হচ্ছে তোমার অনলি 25%। তো এখন এই দুইটা তোমার প্রকৃতিতে বা পারমাণবিক ভর, এখন এইটা যেটা এটাকে তো আমরা পারমাণবিক ভর বলি। পারমাণবিক ভর হিসাব কিভাবে করি আমরা? পারমাণবিক ভর যদি হিসাব করতে চাই, তো এটা প্রথমে তোমার এই যে তোমার এই আইসোটোপ যেটা ক্লোরিন 35 না, এই 35কে প্রাচুর্যতা কত পাওয়া যায় সেটা দিয়ে গুণ করতে হবে। তাইলে 35 গুণন 75, 35 গুণন 75, তারপরে যোগ করতে হবে, মানে যতগুলো আইসোটোপ পাওয়া যায়, এখানে দুইটা আছে দেখে দুইটা, তিনটা থাকলে এইটা আর এইটা এরকমভাবে তিনটা যোগ করতে হইতো। এইটা এই দুইটা গুণ করে তারপরে এটা 37 আর 25 গুণ করতে হবে। 37 গুণন 25, এই দুটো গুণ করলাম। এখন এইটা কি করতে হবে? এটাকে ভাগ করে দিতে হবে 100 দিয়ে। 100 দিয়ে ভাগ করে দিলে কি হবে? তোমার হচ্ছে আসবে 35.5। এর জন্য ক্লোরিনের তোমার পারমাণবিক ভর 35.5 হয়। এটাও বুঝলাম। এখন আমরা পরের টপিকে যাই। পরের টপিক কি আছে? পরের টপিক হচ্ছে পরমাণুর প্রকাশ। একটা পরমাণুকে আমরা কিভাবে প্রকাশ করব বা সেটার সিম্বল কি, সেই জিনিসটা আমরা এখন দেখব। তাইলে ধরো এটা একটা পরমাণু। পরমাণু যদি হয়, পরমাণু দেখা যায় যে এইখানে একটা সংখ্যা লেখা থাকে, এইখানে একটা সংখ্যা লেখা থাকে, তারপরে এইখানে কিছু লেখা থাকে, তারপরে এইখানে আবার একটা প্লাস মাইনাস দিয়ে কিছু দেওয়া থাকে, তাই না? তো এখন কোনটা দ্বারা কি বোঝায় এইগুলো এখন আমরা লিখে দিই। তাহলে পরমাণুর প্রকাশটা আমরা সহজেই বুঝে পেতে পারবো। তাহলে আসলে এখানে এই পরমাণুর প্রকাশের, এটা যদি একটা পরমাণু হয়, এই সংখ্যাগুলো কোনটা দিয়ে কি নির্দেশ করে সেইগুলো লিখে দিই। এখানে এক্স হচ্ছে তোমার মৌলের প্রতীক, মৌলের প্রতীক, এক্স হচ্ছে মৌলের প্রতীক। তারপরে জেড, এই জেড জিনিসটা কি? জেড হচ্ছে তোমার প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। আর প্রোটন সংখ্যার আর এক নাম কি? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যার আর এক নাম পারমাণবিক সংখ্যা। এই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাই কিন্তু একটা মৌলের বা পরমাণুর তোমার হচ্ছে কি সকল বৈশিষ্ট্য, ধর্ম সব কিছু বহন করে। তার মানে একটা মৌলের তোমার প্রোটন বা পারমাণবিক সংখ্যা জানলেই কিন্তু সেই মৌলের তুমি ধর্মগুলা বলতে পারো, তাই না? যে সেটা কোথায় তোমার ওটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। তারপরে আসি এ, এ দ্বারা কি বোঝায়? এ দ্বারা বোঝায় ভর সংখ্যা, ভর সংখ্যা। তারপরে কি আছে? এ বললাম, জেড বললাম, এক্স বললাম। তারপরে আমরা বলবো হচ্ছে এন। এন কি? তোমার এখানে অনেক সময় যে এটা থাকে, এটা হচ্ছে তোমার একটা অণু যদি হয়, অণুতে কয়টা পরমাণু আছে সেটা নির্দেশ করে। তার মানে এটা হবে অণুতে পরমাণু সংখ্যা, অণুতে পরমাণু সংখ্যা। আর আরেকটা কি আছে? এম। এম, এম দ্বারা কি বোঝায়? এম দ্বারা এখানে অনেক সময় প্লাস থাকে, মাইনাস থাকে। তার মানে বোঝায় এখানে গ্রহণ বা ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা। তো গ্রহণ এবং ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা, এই জিনিসটা গ্রহণ কখন হবে? গ্রহণ করছে তোমার যদি মাইনাস থাকে, এখানে যদি মাইনাস সাইন থাকে, এম মাইনাস থাকে, তার মানে হচ্ছে তোমার ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। আর যদি ত্যাগ করে তখন কি হবে? ত্যাগ করলে থাকবে হচ্ছে প্লাস চিহ্ন, বুঝছো? তাহলে এর একটা উদাহরণ দিয়ে আমরা দেখি নাকি? উদাহরণ দেওয়া যায়। উদাহরণ আমরা কি দেব? পরের পেজে একটা আমরা উদাহরণ দেই। উদাহরণ দেওয়া যায় হচ্ছে সোডিয়াম। এখানে দিলাম 23, এখানে দিলাম 11, আর এখানে একটা প্লাস দিলাম। তাহলে এখন কোনটা কি নির্দেশ করে? এক্স, এক্স কোনটা? এখানে এক্স ছিল না, এক্স এটা সোডিয়াম নির্দেশ করে, সোডিয়াম, সোডিয়াম। জেড কত? এখানে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 11। তারপরে তোমার
তোমার জেড যদি 11 হয় নিউটন সংখ্যা কত হবে? নিউটন সংখ্যা কি আমরা কি জানি, প্রোটন আর নিউটন মিলে হচ্ছে ভর সংখ্যা হয় না? তাহলে যদি নিউটন জানতে চাই, প্রোটন যোগ নিউটন যদি ভর সংখ্যা হয়, তো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউটন সংখ্যা পাবো না। তাহলে কি হবে এটা? 23 মাইনাস 11 কত হয়? 12। তাহলে নিউটন সংখ্যা হবে 12। তো ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা, এখানে দেখো সোডিয়ামের এখানে যেটা পারমাণবিক সংখ্যা, একটা মৌলের তার পারমাণবিক সংখ্যা যত ততগুলাই সাধারণত ইলেকট্রন থাকে, তাই না? তাহলে এখানে 11টা ইলেকট্রন থাকার কথা ছিল, কিন্তু উপরে একটা প্লাস। এর আগের স্লাইডে আমরা কি বললাম? প্লাস মানে ইলেকট্রন বের হয়ে যাওয়া, তার মানে একটা প্লাস মানে একটা ইলেকট্রন বের হয়েছে। তাহলে 11টা ইলেকট্রন ছিল, একটা বের হয়ে গেল, তাহলে কয়টা থাকলো? তোমার এখন থাকে এখানে 11 মাইনাস 1 ইকুয়াল টু, এখন রয়েছে এখানে হচ্ছে 10টা ইলেকট্রন। তাইলে আমরা একটা মৌলের যে প্রকাশ, তোমার হচ্ছে মৌল বা পরমাণুর প্রকাশ, সেই জিনিসটা খুব ভালোভাবে বুঝে ফেললাম না একটা উদাহরণের মাধ্যমে। সবগুলো বুঝলাম, এইখানে যদি কোনো সংখ্যা থাকে সেটা বোঝা হয় নাই, তাই না? তাহলে সেইটার জন্য একটা উদাহরণ দিই। তোমার অনেক সময় আমরা এরকম দেখি না, সালফার 8, ফসফরাস 4। এর মানে কি? এর মানে হচ্ছে সালফারের অণুতে 8টি সালফার পরমাণু বিদ্যমান। এর মানে সালফারের অণুতে 8টি পরমাণু বিদ্যমান, তাই না? তাইলে আমরা সব কিছুই এখান থেকে জেনে ফেললাম। তাইলে পরের টপিকে যাই। আইসোমৌল। আইসোমৌল মানে এখানে অনেকগুলো শব্দ হয়, আইসোবার, আইসোটোন, সব কিছুকে আমি একসাথে লিখছি আইসোমৌল। এই জিনিসটা এখন আমরা আলোচনা করব। দেখো, আইসোটোপ, সরি আইসোমৌল। তাহলে আইসো মানে কি? আই এস ও, আইসো। আইসো মানে হচ্ছে সমান বা একই বা সমতা। তাহলে আমরা আইসো মানে জানলাম। আইসোর এখন বিভিন্ন জিনিস জানবো, আইসো কি কি রয়েছে। প্রথমে আছে আমরা আইসোটোপ। আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা থাকবে সেম, আর ভর সংখ্যা, ভর সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলো তো? জেড দ্বারা না, সরি জেড না, এ দ্বারা না। তাহলে আমরা এখানে এ লিখলে ভুলে যাওয়া, ভর সংখ্যা ভিন্ন। তোমার প্রোটন সংখ্যা যদি সমান হয় এবং ভর সংখ্যা ভিন্ন হয়, তখন তাকে বলা হয় আইসোটোপ। তো একটা উদাহরণ দিই, যেমন তোমার এখানে যদি হাইড্রোজেন, হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন নিলাম, একটার ভর 1, একটার ভর 2, একটার ভর 3। তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা অবশ্যই একই হবে, তাই না? তো এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে তোমার প্রোটিয়াম। প্রোটিয়াম। এটার নাম হচ্ছে ডিউটোরিয়াম, ডিউটেরিয়াম। আর এটার নাম হচ্ছে ট্রিটিয়াম। তে আইসোটোপ মানে কি বলছি? প্রোটন সংখ্যা সমান। দেখো এটার প্রোটন সংখ্যা 1, এটারও 1, এটারও 1, তার মানে এই প্রথম শর্তটা স্যাটিসফাই করছে, মিলছে। পরে কি বলছে? এ ভর সংখ্যা, এ বা ভর সংখ্যা তোমার হচ্ছে ভিন্ন। তাইলে ভর সংখ্যা এটার হচ্ছে 1, এটা 2, এটা 3, তার মানে প্রোটন সংখ্যা সেম, ভর সংখ্যা ভিন্ন হয়েছে, তার মানে কি? এরা আইসোটোপ, তাই না? এরা হচ্ছে আইসোটোপ। তারপরে তাহলে আইসোটোপ শিখলাম। আইসোটোপ শেখার পর পরের আইসো সম্পর্কিত আর কি আছে দেখি। তাহলে এখানে দাগটা দিয়ে দিলাম। তারপরে তাইলে আমরা আইসোটোপ শুরু পড়লাম। তাইলে এখন কি পড়বো? আইসোবার, আই এস ও বি এ আর। আইসোবার মানে কি? আইসোবার মানে হচ্ছে ভর সংখ্যা সেম, ভর সংখ্যা সেম। তাহলে ভর সংখ্যা সমান হবে আর প্রোটন সংখ্যা ভিন্ন হবে। প্রোটন সংখ্যা ভিন্ন, তোমার ভর সংখ্যা সেম আর প্রোটন সংখ্যা যদি ভিন্ন হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি? আইসোবার। তোমার আরেকটা আছে
আইসোটোন, ISOTONE, আইসোটোন। আইসোটোনে কি হয়, নিউট্রন সংখ্যা সমান হয়, নিউট্রন সংখ্যা সমান হয়। আইসোটোনে কি হয়, নিউট্রন সংখ্যা সমান হয়, কিন্তু তোমার প্রোটন সংখ্যা, প্রোটন অথবা ভর সংখ্যা, ভর সংখ্যা এটা কি হয়, এটা হয় ভিন্ন। তার মানে তোমার নিউট্রন সংখ্যা সমান হবে কিন্তু প্রোটন বা ভর সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যা যদি চেঞ্জ হয়, তোমার নিউট্রন সংখ্যা সেম থাকলো, কিন্তু প্রোটন সংখ্যা চেঞ্জ হলে তো ভর সংখ্যা চেঞ্জ হয়ে যাবে না। তাহলে আমরা আইসোটোনের একটা উদাহরণ দেখি। উদাহরণ কি হতে পারে তোমার, আইসোটোনের উদাহরণ হচ্ছে তোমার সোডিয়াম 11, ভর সংখ্যা 23, আর ম্যাগনেসিয়ামের 12, ভর সংখ্যা কত, 24। দেখো 11 থেকে 23, 23-এর থেকে 11 বাদ দিলে কত হয় তোমার, এটা নিউটন সংখ্যা 12 না, আবার আচ্ছা এখানে এই জিনিসটা বিয়োগ দিয়ে লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 23 - 11 = 12, আবার এটার ক্ষেত্রে 24 - 12 = 12। দেখো দুইটা নিউটন সংখ্যা সেম না, তার মানে কি এরা হচ্ছে আইসোটোন। আচ্ছা আইসোটোন গেল, আইসোটোপ গেল, আইসোবার গেল, তিনটা গেল। তারপরে আর একটা টার্ম আছে আইসো ইলেকট্রনিক। তাইলে আর একটা হবে হচ্ছে আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক কি, তোমার ইলেকট্রন সংখ্যার সমান থাকবে। তোমার এখানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান থাকবে। যেমন এটার একটা উদাহরণ দেওয়া যায়, উদাহরণ হচ্ছে কি দেওয়া যায়, নাইট্রোজেন 3-, অক্সিজেন 2-, ফ্লোরিন মাইনাস। তাইলে দেখো নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা, 7টা না, আর 3- মানে কি, একটু আগে আমরা হচ্ছে আগের স্লাইডে বললাম যে উপরে মাইনাস থাকা মানে ততটা ইলেকট্রন গ্রহণ করছে, প্লাস থাকা মানে ততটা বর্জন করছে। তার মানে 3টা ইলেকট্রন গ্রহণ করছে, আর নাইট্রোজেনের 7, তার মানে কি হলো তোমার এইখানে ইলেকট্রন সংখ্যা হবে 7 + 3 10। এখানে কত, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8, আর এখানে 2টা এক্সট্রা গ্রহণ করছে, তাইলে কত হবে 8 + 2 = 10। ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা 9, আর একটা গ্রহণ করছে 10, তাইলে 3টার ইলেকট্রন সংখ্যা কিন্তু 10, তার মানে এটা আইসো ইলেকট্রনিক হলো, তাই না, আইসো ইলেকট্রনিক। তারপরে আরেকটা আছে, আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে আইসোমার। আইসোমার, আইসোমার জিনিসটা কি, আইসোমার জিনিসটা হচ্ছে তোমার প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সব সেম, এর অভ্যন্তরীণ গঠন এবং ভৌত ও রাসায়নিক রাসায়নিক ধর্ম ভিন্ন, ভৌত আর রাসায়নিক ধর্ম ভিন্ন। যেমন যদি একটা উদাহরণ নেই, এখানে নাম টেকনিশিয়াম নিলাম, টেকনিশিয়াম এখানে হচ্ছে পারমাণবিক সংখ্যা 43 আর ভর হচ্ছে 99। তে এইটাই যদি আবার টেকনিশিয়ামের আর একটা আছে, টেকনিশিয়াম 43, পারমাণবিক সংখ্যা 99, সাথে এখানে তোমার এম দেওয়া হয়, এখানে এম দেওয়া হয় অথবা এখানে স্টার দেওয়া হয়। এর মানে কি এইটা হচ্ছে তেজস্ক্রিয়, এটা তেজস্ক্রিয় নয়, এইটার থেকে যখন এটাতে যায় তখন কি হয়, এই গামা রশ্মি বিকিরণ করে, গামা বিকিরণ করে এইটা থেকে এটাতে পরিণত হয়। তো এই অবস্থাটাকে বলা হয় তোমার হচ্ছে আইসোমার, মানে দুইটার ভিতরে সব কিছুই সেম থাকবে কিন্তু এইটার ধর্ম আলাদা, এইটার ধর্ম আলাদা, তখন তাকে আমরা বলি আইসোমার। এই জিনিসগুলো তোমরা এক্সট্রা করে বক্স করে দিলাম, তাইলে মনে করো একটা খালি এমনি পেজ নষ্ট হবে আর তোমাদের সময় নষ্ট হবে, তার জন্য এটার বক্স করলাম না। তোমরা এখানে দেখে নিও তারপরে কি আছে। আচ্ছা আমরা যে এতক্ষণ পড়লাম এইগুলো থেকে যে প্রশ্ন আসে সেটা এখানে দেওয়া আছে, তাহলে এই প্রশ্নটা আমরা সলভ করি। এখানে আসো কি বলছে, এক্স
এখানে 6, এখানে 13, আর ওয়াই এখানে এ, আর এখানে 14, এখানে জেড 7 সি। প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে এক্স এবং ওয়াই পরস্পরের আইসোটোপ হলে এ এর মান কত? এক্স আর ওয়াই পরস্পর আইসোটোপ হলে এ এর মান কত? আইসোটোপের সংজ্ঞা কি? আইসোটোপের সংজ্ঞা দেখো, এখানে পড়াইলাম যে আমরা আইসোটোপ কি। আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা সেম, ভর সংখ্যা ভিন্ন, তাই না? তাইলে এখানে আমাদের কি করতে হবে? দেখো, প্রোটন সংখ্যা এখানে 6, তাহলে প্রোটন সংখ্যা যদি সেম হয়, দুইটা পরস্পর যদি আইসোটোপ হয়, তার মানে দুইটার প্রোটন সংখ্যা 6 হবে না? এটাও 6 হবে, এটাও 6 হবে না? তার মানে কি এ ইকুয়াল টু 6 হয়ে গেল না? দেখছো কত সোজা না? এইগুলো প্রশ্নই আসে পরীক্ষায়, মানে একটা ক্লাস করলাম তাই দেখো একটা কোয়েশ্চেন কমন পেয়ে গেল। তারপরে এক্স ও জেড আইসোটোন হলে সি এর মান কত? আইসোটোন মানে কি? আইসোটোন মানে হচ্ছে নিউটন সংখ্যা সমান সমান না এক্স আর জেড। তাহলে এক্স আর জেড, এক্স এর হচ্ছে নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা অফ এক্স ইকুয়াল টু 13 - 6, তাহলে 7 হয় না? 7 হয় কি? 7 যদি হয় তাইলে সি এর মান কত? তোমার নিউটন সংখ্যা 7, তাহলে দুইটাই যদি আইসোটোন হয়, এটারও নিউটন সংখ্যা 7, এটারও নিউটন সংখ্যা 7, আর এটার পারমাণবিক সংখ্যা 7, পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা যদি 7 হয় এবং নিউটন সংখ্যাও 7 হয়, তাহলে ভর সংখ্যা কি? নিউটন সংখ্যা আর প্রোটন সংখ্যা যোগ করলাম, তাহলে 7 যোগ 7 হবে না? তার মানে সি কি হবে? সি হবে 7 যোগ 7 ইকুয়াল টু 14, তাই না? তারপরে 3 নাম্বার, 3 নাম্বার কি বলছে? কোন দুটি পরস্পরের আইসোবার? আইসোবার মানে কি? ভর সংখ্যা সেম না? দেখো তো কোথায় কোথায় ভর সংখ্যা সেম আছে। এইটার ভর সংখ্যা 13, এইটা 14, আর সি এর মানও 14, তার মানে এইটা আর এটা, তাহলে ওয়াই অ্যান্ড জেড এই দুইটা হচ্ছে তোমার আইসোবার, তাই না? তাহলে কি দেখছো, একদম সোজা সোজা প্রশ্ন আসে না এগুলো চ্যাপ্টার থেকে, মানে এই টপিকগুলো থেকে। তাইলে আমরা এখন পরবর্তীতে যাওয়ার চেষ্টা করি, দেখি পরবর্তীতে এখানে আচ্ছা, এখনকার টপিক হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। তো এখন পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে, এই 118টার মধ্যে মনে করো তোমার যে উপরের মৌলগুলা, মানে অধিক ভর বিশিষ্ট যে মৌলগুলা, সেগুলো সাধারণত তেজস্ক্রিয় হয়। তেজস্ক্রিয় মানে রেডিও অ্যাক্টিভ, তেজস্ক্রিয় হয়। এই তেজস্ক্রিয়গুলো, এই তেজস্ক্রিয় মৌলগুলোর আবার আইসোটোপ রয়েছে, তেজস্ক্রিয় আইসোটোপ বলে। তেজস্ক্রিয় আইসোটোপ প্রধানত দুই প্রকার। তেজস্ক্রিয় আইসোটোপ প্রধানত দুই প্রকার। তোমার একটা হচ্ছে প্রাকৃতিক, আর একটা হচ্ছে কৃত্রিম। দুই রকম তেজস্ক্রিয় আইসোটোপ থাকে, প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ আর কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ। প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ কেমন? যেমন যে সকল যে সকল আইসোটোপকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যাবে তারা হচ্ছে প্রাকৃতিক, যেমন রেডন 86, তারপরে ফ্রান্সিয়াম 87, তারপরে হচ্ছে রেডিয়াম 88, ইউরেনিয়াম 92। আর কৃত্রিম কোনগুলো? কৃত্রিম হচ্ছে যে সকল মৌল ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয় এবং তাদের আইসোটোপগুলো ল্যাবরেটরিতেই প্রস্তুত করা হয়, সেগুলোকে বলা হয় তোমার হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ। তো এগুলোর উদাহরণ কোনগুলো হইতে পারে? এগুলোর উদাহরণ হচ্ছে তোমার টেকনিশিয়াম 43, তারপরে হচ্ছে অগানেসন 118, তারপরে হচ্ছে নেপচুনিয়াম 93। এগুলো হচ্ছে তোমার কৃত্রিম, আর এগুলো হচ্ছে প্রাকৃতিক, আর এগুলো হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপগুলো বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করে, মানে এইগুলো যে যে ধরো এটা একটা তেজস্ক্রিয় আইসোটোপের মৌল, এগুলো বিভিন্ন ধরনের রশ্মি বা রেডিও ও অ্যাক্টিভিটি এরকম এইভাবে চার সাইডে ছড়ায়। তো এইগুলোর মধ্যে কী কী রয়েছে? এগুলোর মধ্যে আছে একটা হচ্ছে আলফা রশ্মি, আলফা রশ্মি, তারপরে আছে
বিটা রশ্মি, তারপরে আছে গামা রশ্মি, আলফা রশ্মি, বিটা রশ্মি, আর হচ্ছে গামা রশ্মি। তো আলফা বিটা গামা সম্পর্কে কিছু জিনিস মনে রাখবা। আলফা হচ্ছে রশ্মি, রশ্মি সরি আলফা হচ্ছে তোমার কণা, আর বিটাও কণা। তার মানে বিটা আর আলফা হচ্ছে তোমার কণা, আর গামা এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে তারের চৌম্বকীয় তরঙ্গ। তো এখানে আরও কিছু জিনিস মনে রাখতে হবে। তোমার আলফার ভেদনযোগ্যতা 1 গুণ, বিটার ভেদনযোগ্যতা 1000 গুণ, আর গামার ভেদনযোগ্যতা 10,000 গুণ। এই জিনিসগুলো মনে রাখতে হবে এমসিকিউর জন্য। তাহলে পরের পেজে এখন কি লেখা যায়? এখানে তো আলফা কণা যদি হচ্ছে নির্গত হয়, নির্গত হয়, আলফা কণা নির্গত হলে কি হয়? আলফা কণা তোমার যদি নির্গত হয়, প্রোটন 2 একক, প্রোটন সংখ্যা 2 একক ও ভর সংখ্যা 4 একক হ্রাস পায়। দেখো আলফাকে আমরা কিভাবে লিখি? আলফা এরকম না, তোমার হচ্ছে আলফা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, আলফা এরকম না। তো এইটা যদি ধরো এখানে একটা এক্স মোল আছে, এক্সের থেকে আলফাটা নির্গত হচ্ছে, মানে বিয়োগ হয়ে যাচ্ছে না, বিয়োগ হয়ে গেলে এক্সের ভিতর থেকে যদি আলফাটা বের হয়ে যায়, তার মানে এখান থেকে 2 কমে যাবে আর এখান থেকে 4 কমে যাবে না, সেই জিনিসটা এখানে বলছে। তোমার একটা উদাহরণ দেওয়া যায়। রেডিয়াম 88, এখানে 226, এখান থেকে যদি একটা আলফা নির্গত হয়, আলফা নির্গত হলে কী হবে? রেডিয়াম থেকে 2 কমে যাবে না, রেডিয়াম থেকে 2 কমে গেলে কি হয়? রেডন হয়ে যায় না, কারণ 86, আর উপরে কত? উপরে 4 কমলে কত হয়? 222, 2 2 2। আমার একটা হিলিয়াম নিউক্লিয়াস বের হয়ে গেছে, এখানে মাইনাস হয় মানে এই পাশে এসে প্লাস হয়ে যাবে না, তাইলে হিলিয়াম 24, এটা হচ্ছে আলফা। তারপরে সেমভাবে তোমার যদি বিটা নির্গত হয়, নির্গত হলে বিটা কি? বিটা এরকম না, -1 আর এখানে 0, তার মানে কি? এই এখানে যদি কোনো জিনিসের থেকে তোমার ধরো এখানে একটা এক্স আছে, এটার থেকে তোমার বিটা নির্গত হচ্ছে, বিটা নির্গত হলে কি? এখানে -1 আছে, মাইনাস আর মাইনাসে প্লাস, তার মানে এই পারমাণবিক সংখ্যা এখানে 1 বেড়ে যাবে না, এই পাশে 1 পারমাণবিক সংখ্যা এখানে একটা বেড়ে যাবে না, তো সেটাই হবে। বিটা যদি নির্গত হয় তাহলে পারমাণবিক সংখ্যা 1 বাড়ে, প্রোটন সংখ্যা 1 বাড়ে। তোমার একটা উদাহরণ দেওয়া যায় কি? অ্যাক্টিনিয়াম 89, 232 ভর। এখান থেকে যদি একটা বিটা নির্গত হয় তাহলে এটা হয়ে যাবে থোরিয়াম, কারণ এখানে একটা যোগ হয়ে যাবে আর এখানে কিছুই হবে না, কারণ উপরে 0। 232 যোগ তোমার হচ্ছে বিটা কণাকে এভাবে লেখা যায়, ইলেকট্রন মাইনাস লেখা যায়, আবার বিটা নিচে মাইনাস এভাবে লেখা যায়। আর যদি গামা রশ্মি বিকরণ হয়, গামা রশ্মি বিকরণ হলে ভাই কোনো চেঞ্জই হবে না, হলে নো চেঞ্জ, কারণ
গামা এভাবে লেখা হয় না, গামার উপরে এটাও জিরো, এটাও জিরো, তার জন্য এটা যদি নির্গত হয় কোনো চেঞ্জই হবে না। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এখন আমরা পরে কি যাই, তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি তো আলফা বিটা গামা, এটাই আলফা বিটা গামা, যেগুলো বললাম ওইগুলোই, আর কিছু লাগবে না। তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয় রশ্মি, লাগবে হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়া। তেজস্ক্রিয় বিক্রিয়ার মধ্যে কি আছে, প্রথমে আছে হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া। ট্রান্সমুটেশন বিক্রিয়া। ট্রান্সমুটেশন বিক্রিয়া জিনিসটা কি? ট্রান্সমুটেশন বিক্রিয়াটা হচ্ছে তোমার কোনো মৌলের স্থায়ী নিউক্লিয়াসকে, স্থায়ী নিউক্লিয়াসকে তোমার কোনো মৌলের স্থায়ী নিউক্লিয়াসকে যদি আলফা বিটা, সরি আলফা বিটা না, তোমার গতিশীল, তোমার হচ্ছে গতিশীল নিউট্রন প্রোটন অথবা আলফা কণা দ্বারা আঘাত করা হয়, তাহলে তোমার যদি আঘাত করা হয় তাহলে নতুন মৌলে পরিণত হয়। মানে তোমার কোনো একটা স্থায়ী মৌলের স্থায়ী নিউক্লিয়াসকে গতিশীল নিউট্রন প্রোটন বা আলফা কণা যে কোনো কিছুতে যদি একটা আঘাত করা হয়, সেটা অন্য একটা হচ্ছে নতুন মৌলে পরিণত হয়, সেটাকে বলা হয় ট্রান্সমুটেশন বিক্রিয়া। উদাহরণ দেওয়া যায় একটা, তোমার ধরো এখানে অ্যালুমিনিয়াম যোগ হিলিয়াম 2+, এখানে নিচে থাকে 2, উপরে থাকে 4, এটা হলে কি হবে, এটা হলে হবে ফসফরাস 15 উপরে 30 যোগ নিউট্রন 1। দেখো এইটাকে আঘাত করছি, অ্যালুমিনিয়ামকে আঘাত করছি, আমরা ফসফরাস বানায় ফেলছি। তাইলে কি এটা হচ্ছে কিতে আঘাত করছি, এটা আমরা আলফা কণা, এটা আলফা কণা না, দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণু, এটা হচ্ছে আলফা কণা, অ্যালুমিনিয়াম 27 আর এখানে দেওয়া। তাহলে এইটা হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া। এইটার তুমি হচ্ছে আমাকে আরো বিভিন্ন ধরনের আঘাত করতে পারো, করে করে দেখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে আছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। দুই হবে নিউক্লিয়ার ফিশন। ফিশন মানে কি? ফিশন মানে হচ্ছে তোমার বড় নিউক্লিয়াস ভেঙে তোমার ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হবে, এটাই হচ্ছে তোমার ফিশন বিক্রিয়া। মানে অতি বৃহৎ নিউক্লিয়াস বিশিষ্ট পরমাণুকে তোমার হচ্ছে কিছু দ্বারা, নিউট্রন দ্বারা যদি আঘাত করা হয়, নিউট্রন দ্বারা যদি আঘাত করা হয়, সেটা ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হবে, এইটাই হচ্ছে তোমার ফিশন বিক্রিয়া। ফিশন বিক্রিয়া তাহলে একটা উদাহরণ দিয়ে দিই আমরা, যেমন হচ্ছে ইউরেনিয়াম, ইউরেনিয়াম 92, এখানে হচ্ছে 235, এটাকে যদি আমরা একটা নিউটন দ্বারা আঘাত করি, নিউটন দ্বারা আঘাত করলে তোমার কি হবে, তোমার হবে ব্যারিয়াম 56, এরপরে আছে 141, ব্যারিয়াম 56, তারপরে হবে ক্রিপ্টন, ক্রিপ্টনের হচ্ছে পারমাণবিক যোগ 3টা নিউটন, মানে ওই যে ভেঙে গেল এইখান থেকে আরো 3টা নিউটন বের হবে, যোগ প্রচুর পরিমাণে শক্তি। এই শক্তির পরিমাণটা মনে রাখতে হবে, তোমার অ্যাডমিশনে বেশি করে দেয়, শক্তির পরিমাণ হচ্ছে 200 মেগা ইলেকট্রোভোল্ট, এটা হলো নিউক্লিয়ার ফিশন। তারপরে আরেকটা আছে নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশন, ওটা হচ্ছে ফিশন আর এটা হচ্ছে ফিউশন। ফিউশন কি, ওইটা কি বড় নিউক্লিয়াসকে ভেঙে ছোট ছোট করছে না, এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, হচ্ছে ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে তোমার হচ্ছে ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে এবার হবে হচ্ছে বড় নিউক্লিয়াস। এইটা কোথায় হয়? এইটা সব সময় হয় হচ্ছে সূর্যে, এই বিক্রিয়াটা হয় সূর্যে। তাই সূর্যের বিক্রিয়াটা আমরা লিখি, দেখো
হাইড্রোজেন, মানে এটা হচ্ছে প্রোটিয়াম আর এটা হচ্ছে ডিউটেরিয়াম। প্রোটিয়াম আর ডিউটেরিয়াম এখানে অতি উচ্চ তাপমাত্রা দরকার হয়, এত কেলভিন। দেখো এখান থেকে হয়ে গেল কি, হিলিয়াম হয়ে গেল, দ্বিধা হিলিয়াম হয়ে গেল না? তার মানে কি তোমার হচ্ছে ছোট এগুলা ছোট ছোট নিউক্লিয়াস থেকে এগুলা যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস হয়ে গেল, সাথে একটা গামা রশ্মি থাকে, আর প্রচুর পরিমাণে কি থাকে, ইএনইআর জিওয়াই এনার্জি উৎপন্ন হয়। কতখানি এনার্জি উৎপন্ন হয় জানা আছে তোমার? ওই 10⁶ গুণ সম্ভবত। তাহলে নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশন বললাম, তাই না? আমরা মোটামুটি এইখানের যে বেসিক জিনিসগুলো আছে সেইগুলো হচ্ছে পড়ে ফেলছি। তারপরে কি আছে দেখি। আচ্ছা, তারপরে এমসিকিউ আছে। এমসিকিউগুলো সলভ করব। সলভ করার আগে আমরা দেখি যে আমরা যে পড়াগুলো করলাম কোথাও কিছু বাদ রাখলাম নাকি। আচ্ছা, এই বিক্রিয়াগুলো সম্ভবত তোমার এখানে ব্যাখ্যাটা লেখা হয়নি, শুধু বুঝাই দেওয়া হয়েছে। তোমাদেরকে এই ব্যাখ্যাগুলো লিখে দিতে হবে নাকি, এই জিনিসটা তোমরা আমাকে জানাই দাও যে নিউক্লিয়ার ফিশন কাকে বলে। আমরা তো এখানে বুঝাইলাম, তুমি আর কোথায় ভাই সেটাও বললাম। তুমি হচ্ছে এগুলো তো বই থেকে পড়বাই, আমার লেকচার যদি ভালো করে নোট করো বই থেকে, তোমার হালকা পাতলা দেখলেই হবে, এখান থেকেই তোমার সব কিছু হয়ে যাবে। তাইলে আসো আমরা এমসিকিউগুলো সলভ করি। এগুলো কিন্তু বিভিন্ন বোর্ড, তারপর ভর্তি পরীক্ষায় আসে এমসিকিউ, তার জন্য এখানে লিখি নাই, আমি সাইড নোট দেই নাই, কিন্তু এগুলো সবগুলো কিন্তু বিভিন্ন বোর্ড এবং পরীক্ষায় আসা প্রশ্ন। আইসোটোন এর উদাহরণ কোনটি? আইসোটোন মানে কি, যাদের নিউটন সংখ্যা সমান, তাই না? এখানে দেখো নিউটন সংখ্যা কত, 6 আর 14, তাহলে 6 12 8, এখানে হয় 8, অন্য কালি কলম নিই, তাহলে এখানে নিউটন সংখ্যা হয় 8, এখানে 8 8 16, এখানে 8, তার মানে এটা আনসার। তারপরেরটাতে যাও। তোমার এখানে বলছে কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম। প্রথমটা কি বলছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মেসন, কোনটা হবে? এখন তোমার দেখো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো স্থায়ী মূল কণিকা না, এগুলো স্থায়িত্ব তো সর্বদাই বেশি হবে। তোমার এখানে মেসন দেখো, এটা অস্থায়ী মূল কণিকা না, তার মানে অস্থায়ী মূল কণিকা, এটার স্থায়িত্ব এমনিতেই কম হবে, তাহলে এটার স্থায়িত্ব কম হবে, এটা হবে কারেক্ট অ্যান্সার। তোমার মেসন, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে এটা, যেসব পরমাণুর ভর সংখ্যা একই, ভর সংখ্যা একই, ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা কি একই হলে কি বলা হয় তাদেরকে? আইসোবার না ভর সংখ্যা সেম? আইসোবার, তাহলে আইসোবার, এটা হবে সঠিক আনসার। তারপরে হচ্ছে এটা, এখানে কি বলছে, আলফা, বিটা ও গামা কণাগুলোর চার্জ যথাক্রমে। এর আগের পেজে আমরা হচ্ছে আমাকে জানেন আলফা, বিটা, গামা এটা কি লিখে দিয়েছি আমার মনে হয়, একটু মিস্টেক করে ফেলছি, লিখে সম্ভব দেই নাই নাকি। আচ্ছা, যদি না লিখে দিয়ে থাকি আমি এখানে লিখে দিচ্ছি। আলফা কণা মানে কি, আলফা কণা মানে দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণু না, এখানে 2, এখানে 4, দ্বিধনাত্মক 2+। বিটা মানে কি, বিটা মানে হচ্ছে এখানে মাইনাস, এখানে 0, আর গামা মানে কি, গামা মানে কোনো চার্জ থাকবে না, 0 0, তাই না? তাইলে শেষেরটা যে 0 হচ্ছে এটাতে বোঝা যাচ্ছে, সবগুলোতে শেষে 0 আছে। এইটা যে -1 হচ্ছে এটাও বোঝা যাচ্ছে, তাই -1 কোথায় আছে, এখানে আছে। আর প্রথমটা কি হচ্ছে, প্রথমটা +2 হচ্ছে চার্জ, আলফা মানে দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণু, প্রথমটা +2 একটাতে আছে, ডি নাম্বার হবে অ্যান্সার। তারপরের প্রশ্ন কি আছে, কার্বন ডাইঅক্সাইড সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটি? কার্বন ডাইঅক্সাইডে কতটা ইলেকট্রন আছে? কার্বনের ইলেকট্রন 6টা, অক্সিজেনের ইলেকট্রন 8টা, গুণন 2, তার মানে 16টা, 16 যোগ 6 কত হয়? 22টা। তোমার এখানে যদি 22টা হয়, তুমি এখন
নিচের উদাহরণগুলোর মধ্যে দেখো যে কোনটার ভিতর তোমার 22টা হচ্ছে আছে। আসলে আমরা একটা একটা করে হিসাব করি। প্রথমে এটা হিসাব করি, NO, তাই না? এখানে নাইট্রোজেন আছে 7টা, অক্সিজেন আছে 8টা, আর একটাই যে মাইনাস, তার মানে বের হয়ে গেছে -1, তার মানে এখানে আছে 14টা। সরি, এখানে বের হয়নি, যোগ হয়েছে। তার মানে 8 অক্ষে 8 2 16টা। তাহলে এটা তো 22টা হলো না, মিললো না। এখানে অক্সিজেন, অক্সিজেন আছে 3টা, অক্সিজেন 3টা থাকা মানে 8 গুণন 3 24, আর উপরে একটা যোগ হয়েছে, এই যে একটা ইলেকট্রন আসছে 25, তার মানে এখানে হলো 25টা। ক্লোরিন, ক্লোরিনের কয়টা ইলেকট্রন? 17টা ইলেকট্রন। অক্সিজেনের কয়টা ইলেকট্রন? 16টা ইলেকট্রন, তাই না? 16টা ইলেকট্রন। আর হচ্ছে তোমার ক্লোরিনের, সরি 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 সরি, অক্সিজেনের এখানে 8টা, একটা অক্সিজেন আছে, 8টা যোগ হচ্ছে ক্লোরিনের 17টা, আর একটা ইলেকট্রন এই যে এক্সট্রা আসছে মাইনাস, তাহলে আর একটা যোগ 9, 9 আর 17তে কত হয় বলো ভাইয়া? 26 না? আর N3, নাইট্রোজেনে কয়টা ইলেকট্রন থাকে? 7টা করে ইলেকট্রন থাকে, তাহলে 3টা নাইট্রোজেন আছে, 7 গুণন 3 21টা, একটাই যে একটা এক্সট্রা দেখো ঢুকছে না মাইনাস, তাহলে 3 সাথে 21 যোগ 1 কতটা হয়? 22টা। তার মানে এটা হবে রাইট আনসার। তারপরে এটাতে আসি, নিচের কোন জোড়া অণুতে সমান সংখ্যক ইলেকট্রন আছে? তার মানে কোন দুইটাতে তোমার সমান সংখ্যক ইলেকট্রন আছে? এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, এটা একটু নিজেরা ট্রাই করবা, করে কমেন্টে জানাই দিবা। তারপরে কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? তেজস্ক্রিয় আইসোটোপ কি? ফসফরাস কি তেজস্ক্রিয়? না। সালফার কি তেজস্ক্রিয়? না। ম্যাগনেসিয়াম? না। কিন্তু কোবালসাইট, এটা কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ, বুঝছো? কোবালসাইট তোমার কিসে ব্যবহার করা হয়? ক্যান্সারের ট্রিটমেন্টে। ক্যান্সার ট্রিটমেন্ট, ট্রিট, ক্যান্সারের ট্রিটমেন্টে কোবালসাইট এটা ব্যবহার করা হয়, এটা মনে রাখবা। কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? এটাতে করাইলাম, এটা 2বার হয়ে গেছে। নিচের কোন মৌলের স্থায়ী আইসোটোপ আছে? তাহলে কোনটা স্থায়ী আইসোটোপ আছে বলো তো ভাইয়া? তুমি সবসময় মনে রাখবা, সোডিয়াম, বিভিন্ন মৌলের যাদের আইসোটোপ আছে তাদের মধ্যে সোডিয়ামের স্থায়ী আইসোটোপ আছে, আর অন্যান্যগুলো তো স্থায়ী না। তুমি ওই যে দেখো না তেজস্ক্রিয় আইসোটোপ, তাহলে তেজস্ক্রিয়গুলো তো পরিবর্তন হয়ে যাবে। তারপরে এই দেখো এখানে কিছু কোশ্চেন আছে, দেখো একটা ক্লাসে যা করছো ওইগুলো থেকে কিন্তু এই যে অ্যাডমিশনে কোশ্চেন আছে, রুয়েটে, রুয়েটের 8-9 সালে এবং 5-6 সালে এই কোশ্চেনটা আসছে। এটা সমাধান করি। এখানে কি বলছে? নিচের মৌলগুলি হতে আইসোটোপ ও আইসোবার আলাদা করো। তাহলে আইসোটোপ কোনগুলা? আইসোটোপ, আইসোটোপ মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এখানে এখানে দেখো পারমাণবিক সংখ্যা সেম কোথায়? 80 20 মিলে নাই, 6 19 18 6, আচ্ছা এখানেও 6 ছিল, এখানে 6, তাহলে এই দুইটা যদি তোমার আইসোটোপ না, তাহলে কার্বন 6 12 আর হচ্ছে কার্বন 6 14 এর আইসোটোপ। আর একটা কি বলছে তোমার? আইসোবার, আইসোবার, আইসোবার মানে কি? যাদের ভর সংখ্যা 204, এখানে 12 40 14 40 40, আচ্ছা এটাও 40, এটাও 40, এটাও 40, এই তিনটা 40, তার মানে এই তিনটা আইসোবার, এদের ভর সংখ্যা সমান। তাহলে ক্যালসিয়াম 20 40, পটাশিয়াম 19 40, আর একটা আছে আর্গন 18 40, এরা তিনজন কি? আইসোবার। দেখছো রুয়েটের একটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কোশ্চেন সলভ করে ফেললা প্রথম ক্লাস পড়েই। তারপরে কোশ্চেনে কি আছে? নিম্নোক্ত নিউক্লিয় বিক্রিয়া সমীকরণগুলো পূরণ করো। দেখো এখানে কি বলছে? 8টা প্রোটন, এখানে 2টা প্রোটন, 10টা প্রোটন, 10টা প্রোটন, এই পাশে কি আছে? একটা আছে, তার মানে এখানে 9টা প্রোটন থাকবে, এখানে যেটা থাকবে এই পাশেরগুলো আর এই পাশেরগুলো যোগ করে সেম হইতে হবে না প্রথমটা?
তাহলে সেম হইতে হলে তোমার এখানে কি দিতে হবে? দেখো এখানে 1 আছে আর এখানে আছে 8 আর 2 10, তাহলে এখানে এমন কিছু বসাইতে হবে যে মোলটা এখানে 9 হবে। আর উপরে কত? 16 আর 4 20, এখানে 20 আর এখানে 1 আছে, তাহলে 19 হইতে হবে না? এমন কিছু বসাইতে 19, এই জিনিসটা কি? এই জিনিসটা আসলে ফ্লোরিন 9 19। আমি আসলে এই জিনিসগুলো তুমি লিখে নিও, আমি শুধু এই বের করাটা দেখাচ্ছি। দেখো এখানে 6 উপরে 12 আছে, এই পাশে কত হয়েছে? এখানে 5 2 7, তার মানে এখানে 1 হবে। আর এখানে 10 4 14 আছে আর এখানে 12 আছে, 2 হবে। তাইলে এমন কিছু হবে যেটা এখানে 1 হবে, এখানে 2 হবে। এই জিনিসটা আসলে তোমার হাইড্রোজেন, হাইড্রোজেনের নিচে 1, হাইড্রোজেন ডিউটেরিয়াম। আর এটার কি হবে? এটা দেখো 6 আর 1 7 না, এখানে কার্বনের নিচে 6 আর এই হাইড্রোজেনের নিচে 1 7, এই পাশে কত আছে? দেখো 7ই আছে। আবার উপরে দেখো 12 আর 3 কত? 15, উপরে আছে 14, তার মানে এখানে একটা কিছু শুধু হবে। আমরা পড়ছি না নিউটনের নিচে 0 উপরে 1 হয়, দেখো মিলে গেছে। এখানে তুমি যদি শুধু একটা নিউটন বসাও তাই মিলে যায়। এখানে কি হবে? দেখো 7 2 9, এবার 1 আছে, তাহলে এখানে 8 বসাতে হবে। 8 কিসের? অক্সিজেনের না? অক্সিজেনের এখানে 8 বসাও। আর উপরে কত? 14 4 18, 18-র মধ্যে এই পাশে 18, এই পাশে 1 আছে, তাহলে এখানে আরও 17 হতে হবে, তাহলে 17। তাহলে দেখছো রুয়েটের আর একটা কোশ্চেন কিন্তু আমরা সমাধান করে ফেললাম। তারপরে নিচে যাই, নিচে এখানে দেখো আরও কোশ্চেন আছে। এইখানে এই যে তোমাকে এই ক্লোরিনের যে ইয়াটা বের করছিলাম আমরা, শতকরা সংযুক্ত বের করছিলাম, ওইটাই এখানে বের করে করছে। এই জিনিসটা তোমরা পারবা না ভাইয়া নিজেরা করতে? আচ্ছা যদি না পারো তাহলে আমি করে দিই। কোশ্চেনে কি হচ্ছে? ক্লোরিনের দুটো আইসোটোপ ক্লোরিন 35 এবং ক্লোরিন 37, প্রাকৃতিতে প্রাপ্ত ক্লোরিন আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 এবং আইসোটোপ দ্বয়ের আপেক্ষিক ভর যথাক্রমে 35 ও 37 হলে এদের শতকরা উপস্থিত কত? তার মানে দেখো ধরে নিলাম, ধরি ক্লোরিন 35 আছে তোমার, কতখানি আছে? X%। আর ক্লোরিন 37 আছে, তাহলে X% থাকে, সম্পূর্ণ তো 100%ই থাকতে পারে। তাহলে 100% যদি থাকতে পারে, তাহলে X% যদি চলে যায় 35, তাহলে আর বাদ বাকি কত থাকে? 100 থেকে X% বাদ দিলে যত থাকে তত না, তাহলে এত পার্সেন্ট। তাই এখন প্রশ্ন মতে এই জিনিসগুলো কিন্তু তুমি হচ্ছে 9 10-এ পড়ে আসছো, তার জন্য অত ব্যাখ্যা করতেছি না। প্রশ্ন মতে x গুণন 35 যোগ 100 মাইনাস এক্স গুণন 37 ডিভাইডেড বাই 100, এখানে কত হবে? এটা দেখবা এক্স ইকুয়াল টু আসতেছে তোমার 75%, তার মানে আর একটা 100 মাইনাস এক্স, এটা কত আসবে? এটা আসবে 25%, তাই না? তারপরে কোশ্চেনে কি বলছে? বলছে একটি মৌলের নিম্নলিখিত প্রকৃতিতে প্রাচুর্য আইসোটোপিক ভর রয়েছে, মৌলটির গড় পারমাণবিক ভর কত? ছি, এটা আর দেখাবো না। গড় পারমাণবিক ভর, এটা কি করতে হবে? এটা এই দুইটা গুণ করে এখানে বসাবা, যোগ এই দুইটা গুণ করে এইখানে বসাবা, দুইটা গুণ করে বসানো, ও সরি আর এখানে আরেকটা আছে, এটা গুণ করে এখানে বসাবা। তাহলে 3টা যোগ করতে হবে উপরে, যোগ করে নিচে কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, যেটা আসে অ্যান্সার সেটাই তোমার অ্যান্সার। তারপরে এইটা, আচ্ছা দেখো এখানে কি বলছে? জ্ঞান আর অনুধাবন করো। এখানে আলফা কণা কি, আলফা কণা কাকে বলে, একই প্রশ্ন। এই দেখো বোর্ডে কতবার আসছে। তারপর আইসোটোপ কাকে বলে, জিম্যান, জিম্যান প্রভাবটা আমরা পরে পড়াবো, মানে হচ্ছে নেক্সট 2-1টা লেকচার পরে, এটা লাগবে না, লাগবে মানে পরে পড়বো। আইসোটোপ দেখো এগুলো কোশ্চেন কিন্তু বারবার আসে, তাই না? এগুলো তো পারবাই এখন, তাহলে এই পেজটা পারবা। তারপরের পেজে কি আছে? এই দেখো কার্বন 14 আর অক্সিজেন 16 একে অপরের আইসোটোন ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো, এটা যে আইসোটোন এটা দেখাবা, দেখায় ব্যাখ্যা করে দেবা, পারবা না ভাইয়া? তারপরে এই পরস্পরের আইসো ইলেকট্রনিক, এদের দুইজনের যে ইলেকট্রন সমান এটা দেখাবা, তাই হয়ে যাবে। আচ্ছা ভাইয়া আজকের মতো আমার আর সময় নাই,
মানে অনেক রাত হয়ে গেছে, তো আজকে আর পড়াচ্ছি না। এই নেক্সট জিনিসগুলো আমরা হচ্ছে পরে পড়াবো। মানে আমরা প্রথম দিন যে এই যে আমরা যে চ্যাপ্টার ম্যাপ দেখলাম না, চ্যাপ্টার ম্যাপের এই যে এইখানে যে জিনিসগুলো ছিল সেগুলো আমরা কভার করে ফেলছি বা শেষ করে ফেলছি। তাইলে আজকে আমাদের পড়াশোনা এতটুকুই থাকুক। আর তাইলে তোমার যদি এই জিনিস ভাইয়া আমার জিনিসগুলো ভালো লাগে, যেগুলো পড়াচ্ছি, এই ভিডিওগুলো ভালো লাগে, তাইলে তুমি লাইক করতে পারো। আর কী ধরনের ভিডিও চাও তোমরা সেটা জানাই দিতে পারো তোমার কমেন্টের মাধ্যমে। এবং তোমার এই ভিডিওগুলো যদি তোমার উপকারে আসে, তোমার বন্ধুদের সাথে তোমাদের কলেজের গ্রুপে শেয়ার করতে পারো। এতে করে তোমারও হেল্প হবে, তোমার বন্ধুদেরও হেল্প হবে। সাথে তোমাদের কোন ধরনের ভিডিও লাগবে সেইগুলো আমাকে তোমরা জানিয়ে দিতে পারো। কোথাও যদি উন্নতি করার দরকার হয় যে ভাইয়া ভিডিওর এই জায়গাগুলো আমরা বুঝতে পারতেছি না, ওই জায়গাগুলো উন্নতি করে, তাহলে আমি সর্বাত্মক চেষ্টা করবো যে সেই জিনিসগুলো উন্নতি করার জন্য। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো থাকবে।